মাত্র গেট দিয়ে বের হব, তখনই একটা ছেলেকে দেখি গাড়ির কাছে দাঁড়িয়ে আছে। আমি ছেলেটাকে দেখে পাশ কাটিয়ে হাঁটা ধরলাম। আমি সেতু, সবার আদরের, বাট আমার বিয়ে আমার অমতে ঠিক করেছে। আমার একজন ক্রাশ আছে যাকে আমি না দেখে এত পছন্দ করি, বাট বাবা আমার কথাই শুনলো না, আমাকে জোর করে বিয়ে দিতে চাচ্ছে। তাই আমি পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমার নিজের গাড়ি আছে, কিন্তু আমি আজ প্রথম বাসে উঠলাম। ভালোবাসার মানুষের জন্য এইটুকু কষ্ট তো সহ্য করতেই হবে। আমি হেঁটে যাচ্ছি, তখনই একদল ছেলে আমার সামনে এসে দাঁড়ালো। আমি যাব তার আগে ওদের মধ্যে একজন বলল, কি ব্যাপার সুন্দরী, তুমি একা নাকি? দেখছিস না, মনে হয় পালাচ্ছে। আমি ভয়ে দৌড়াতে যাব, তখনই একটা কার থেকে তখনকার ছেলেটা নেমে আমার সামনে এসে দাঁড়ালো। ওই ছেলেগুলো দৌড়ে পালালো। আমি কিছু বলার আগে ছেলেটা বলল, গাড়িতে উঠুন। সরি, আমাকে বলছেন? লোকটা সানগ্লাস খুলে শার্টের পিছনে ঝুলিয়ে আমার ডান দিকে আর বাম দিকে তাকিয়ে বলল, এখানে আপনার ছাড়া আর কেউ কি আছে? আমি বললাম না। তাহলে আপনাকে কে বলছে? আমি আপনার সাথে যাব না, আমি বাসে যাব। ছেলেটা ভুরকুসকে বলল, বাসের জীবনে চড়েছেন? আমি অজান্তেই বললাম, না না না, চড়েছি, অনেকবার চড়েছি। বাসে আমি নিয়মিত চড়ি, এটা কোনো ব্যাপারই না বলে জোর করে হাসার চেষ্টা করছি। মনে মনে ভাবলাম, এই বেটা জানলো কেমনে যে আমি জীবনও বাসে চড়িনি? থাক, জানছে নিশ্চয়ই আমি ফেমাস খাদিজা সেতু, আমার বাবার সবই আছে। এই বেটা মনে হয় জানতে পারছে আমি পালাইছি, তাই গাড়িতে উঠে আমাকে বিয়েতে বসিয়ে দিবে। আমি লোকটাকে বললাম, ধন্যবাদ আঙ্কেল আমাকে বাঁচানোর জন্য, আল্লাহ আপনার ভালো করবে, আমি এখন আসি বলেই হাঁটছি, বাট আগাতে পারছি না। তাকিয়ে দেখি বদমাশ আমার ব্যাগ ধরে আছে। রেগে আমি ওনার সামনে যাব, তখনই পিছনে ভাইয়াকে দেখে ছেলেটাকে জড়িয়ে ধরলাম যাতে আমার চেহারা না দেখে। পিচ্চিটা আমাকে আঙ্কেল ডাকলো, এখন আমার জড়িয়ে ধরেছে। ওকে সরাতে যাব, তখনই দেখি শাল আমার পেছনে। তাই তো পিচ্চির এই অবস্থা। তাই আমিও পিচ্চিটাকে জড়িয়ে ধরলাম, আরেকটু জড়িয়ে ধরলাম। পিচ্চিটা আমার পেটে একটা চিমটি দিল, আমি আউচ বলে ছেড়ে দিলাম আর ব্যথায় লাফাতে লাগলাম। সেতু শুভকে পিঠে চিমটি দিলে শুভ লাফাতে লাগলো। তখনই সেতু বলল, আপনার সাহস কী করে হয় আমাকে জড়িয়ে ধরার? ও তাই নাকি? তাহলে আমাকে কে জড়িয়ে ধরেছে? আমি নিজেই? ইস, আমি তো ভুলেই গিয়েছিলাম আমি ওনাকে আগে ধরেছি, তারপর উনি। দূর, টেনশনে সব গুলিয়ে যাচ্ছে। কি বললেন আপনি? সরি, আমি আসলে না বুঝে আপনার সাথে খারাপ ব্যবহার করেছি, পারলে ক্ষমা করবেন। বলি সেতু হাঁটতে লাগলো। 5 মিনিট পর খেয়াল করলো গাড়িগুলো চলছে বাট আগাচ্ছে না। ও আরো দ্রুত পা চালালো, কিন্তু ও একইভাবেই সে গাড়ির পাশেই রয়েছে। এবার ওর কোমরে কারো স্পর্শ পেয়ে পিছনে দেখে লোকটি কোমরে এক হাত দিয়ে ধরে রেখেছে, অপর হাত পকেটে রেখে শীষ বাজাচ্ছে। কি সমস্যা আপনার? শুভ না শোনার ভান করে ওর কাজ করছে। এই, কি সমস্যা তোর? শুভ এবার সেতুর দিকে রাগী দৃষ্টিতে তাকালো। কি বললেন আপনি? ও, ভালোভাবে বললে বুঝতে সমস্যা হয় তাই না? আপনি আমাকে ধরে রেখেছেন কেন? ও এটা আপনি, গাড়িতে উঠুন। আর কয়বার বলবো আমি আপনার গাড়িতে উঠবো না? শুভ আরও 2বার বলল, সেতু ওকে বারবার একইভাবে রিফিউজ করছে। এবার শুভর মেজাজ গরম হয়ে গেল। ও সেতুকে কোলে নিয়ে হাঁটতে লাগলো। সেতু দাঁড়িয়ে ওর ফোনে ওর বন্ধুকে কল করবে, এমন সময় ওকে কে যেন কোলে তুলে নিল। এই, আমারে ছেড়ে দেন, আমি বাসায় যাব। আব্বু, ও আল্লাহ আমাকে বাঁচাও। একে কোলে নিয়ে গাড়িতে উঠাবো? এর চিল্লানিতে কানের পর্দা ফিরে যায় অবস্থা। আমি ওর মুখে কষ্ট মেরে দিলাম, ফাসেল মেয়ে, আমার কানটা মনে হয় আজকে আছে। সেতু হাত দিয়ে টেপ খুলবে, শুভ ওর হাত বেঁধে দিল। সেতু এবার ভয়ে আরো বেশি ছটফট করতে লাগলো। সেতু এবার পা দিয়ে শুভকে মারতে লাগলো। শুভর ধৈর্য ধরে এতক্ষণ বসে থাকলেও আর পারল না। এই মেয়ের লাথি দিয়ে ওকে মনে হয় পা ভেঙে দিবে। উফ! শুভ সেতুর চুলের মুঠি ধরে ওর কাছে এনে কস্টিপ খুলে ওকে কিস করলো। সেতু 400 ভোল্টের শক খেলো। সেতু বুঝতে পারছে না এটা কি হচ্ছে। ওর ক্রাশের কাছে যাওয়ার কি হবে? আর এটা ওর ফার্স্ট কিস, যা ওর ক্রাশের জন্য জমিয়ে রেখেছিল। আর ভেবেছিল বিয়ে করে ও যখন প্রপোজ করবে তখন ও ওর ভালোবাসাকে ফার্স্ট কিস করবে। কিন্তু এখন এই অপরিচিত গুন্ডাটা ওর কিস কেড়ে নিল আর ওকে এখনই কিস করেই চলেছে। বদমাশ লোক, তোকে আমি বলি শুভ ঠোঁটে কামড় দিল। শুভ আহ বলে ঠোঁট সরিয়ে নিল। হোয়াট দ্য হেল!
এই মেয়ে, কি সমস্যা তোমার? হ্যাঁ, আমার তো মনে হয় তোর সমস্যা, বদমাইশ লোক। তোর সাহস তো কম না, আমাকে কিস করলি তুই। আমার গায়ে টাচ করার সাহস তোর কোথা থেকে এলো? এখনো চিনিনি, বাট আজকের পর থেকে অনেক ভালো করে চিনব আর সারা জীবন চেনার ব্যবস্থা করব। সেতু ভয়ে চুপসে গেল। কি বলেছে লোকটা? সারা জীবন চিনার ব্যবস্থা করবে মানে? ও কিছু বলার আগেই শুভ গাড়ি চালু করে দিল। সেতু কাঁদতে লাগলো। কেন যে পালাতে গেল, এখনো কি করবে? গাড়িতে বসে কাঁদছি আর গুন্ডাটা গাড়ি চালাচ্ছে। হঠাৎ গাড়ি থামতে তাকিয়ে দেখি একটা বড় বাড়ি, কিন্তু এটা তো বিয়ে বাড়ি বলে মনে হচ্ছে। এ আবার আমাকে কার বিয়েতে নিয়ে এলো কে জানে। গাড়ি থেকে নেমে আমাকে বলল, নামো। আমি ঠায় বসে আছি। কি হলো, বাংলা কথা বোঝো না? শুভ এবার গাড়ির দরজাটা খুলে দেয়। তারপর বলে, আপনার বলছি আরো আদর লাগবে, বললে হতো। আমি ওই লোকটার কথা শুনে অবাক হয়ে তার দিকে তাকালাম। তখনই ভিলেনটা আমাকে চোখ টিপ দিল। আমি কিছু বলবো তার আগে একটা মেয়ে বলতেছে, আম্মু, ভাইয়া এসেছে। আরে ভাইয়া, তুই কোথায় ছিলি? আমরা কত টেনশনে ছিলাম। আর তোর তো বিয়ে হয়নি। মেয়েটা যদি বিয়ের পর যেত তাহলে কি করতি? বলে থেমে গেল। আরে কি আজব, আমার দিকে এমনভাবে চেয়ে আছে মনে হয় ভূত দেখেছে। আরে ভাইয়া, ও তো তোর। শুভ চোখ রাঙিয়ে তাকালো। শান্তা চুপ হয়ে গেল। এরপর শুভর মা এসে সেতুকে ঘরে নিয়ে গেল। সেতুমা, তুমি আগে ফ্রেশ হয়ে নাও। সেতু ভ্রু কুচকে তাকিয়ে আছে। লে কলা, গুন্ডার মা আবার নাম কি করে জানলো? আন্টি, আপনি আমার নাম কি করে জানলেন? আরে, তুমি তো শেখ সাহেবের মেয়ে না? হুম তোমার না আজকে বিয়ে? হুম তুমি বিয়ে থেকে পালিয়েছো? হুম এই যে যান, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসুন, একটু পরে জরুরি কাজ আছে। আমি না তাকিয়ে, আন্টি আমাকে একটু রেস্ট করার জন্য রুমটা দেখিয়ে দিবেন? আমাকে ইগনোর করা বেবি আজকের পর শুধু কাছে আসবে আর শুধু আদর করবে, কারণ আমি তোমার। সেতুকে শান্তার ড্রেস পরানো হলো। সেতু খেতে বসলো। খিদে পেয়ে গেছে অনেক বেশি। আজ সারাদিন ধরে এই গুন্ডাটার জন্য একটু খেতেও পারিনি। তার উপর এখন বাবার কথা মনে পড়েছে। বাবা ছাড়া আর কে বা আছে সেতুর? তখন রেগে চলে এসেছে, কিন্তু এখন বাবার কথা মনে পড়ছে। তার চেয়ে বড় কথা, ও ওর ক্রাশকে কিভাবে খুঁজবে? এখানে তো কাউকে চেনে না। তার উপর নিজের গাড়ি, কার্ড আনিনি এখনো, কিভাবে কি করবে? তখনই কিছু পার্লারের মেয়ে এলো। শান্তা চুপ করে দাঁড়িয়ে আছে। এই যে, ওনাকে সাজাবেন, 30 মিনিট সময় দিলাম, হারি আপ। শান্তা সেতুকে উঠিয়ে হাত ধুয়ে মুছে রুমে নিয়ে গেল। সেতু কিছুই বুঝলো না। ও ভাবলো মনে হয় কোনো অনুষ্ঠান আছে, তাই বোধহয় ওকে সাজতে বলছে। এখন ওকে শাড়ি পরাচ্ছে আর ও শুধু হাসছে। আসলে সেতুর পেটে ধরলেই ওর কাতুকুতু লাগে, তাই ওর হাসির শব্দে শুভকে অবাক হয়ে রুমে ঢুকতে নিলে শুভর মা ওর কান ধরে নিয়ে এলো। মা, কি করছো? ব্যথা করছে তো? তুই কি করতে আমার বোমার রুমে ঢুকতে গেছিলি? ও যদি এখন বুঝে যেত। উফ মা, ও কিছু বুঝবে না। আর তুমি দেখি আমার থেকে বউর প্রতি বেশি কনসার্ন হয়ে গেছো। হয়েছে, বুঝছে। হব না কেন? আমার শুভর বউ বলে কথা। মেয়েটা ভারী মিষ্টি আর এখনো ছোট। তুই কিন্তু ওকে আবার অযথা বিরক্ত করবি না আর, ওকে? হয়েছে, বুঝছে। আর ওর খেয়াল রাখতে কখনো কষ্ট না দিতে, আর তোমার জন্য 1 ডজন নাতি নাতনি উৎপাদন করতে। ও কি 1 ডজন নাতি নাতনি? শুভ তখন দুষ্টুমি বললেও এখন লজ্জা পেয়ে মাথা চুলকাতে চুলকাতে বেরিয়ে গেল। পাগল ছেলে আমার। মা, দেখেছো ভাইয়া ভাবিকে কত পছন্দ করে? ভাবি কত লাগে, এত রোমান্টিক আমার ভাইটাকে পেয়ে। বলি মাকে জড়িয়ে ধরলো। সেতু তো শুভকে এক গাদা বকা দিচ্ছে। ফাজিল, বদলোক, হলুদ গরু, পচা ডিম, সবুজ কুমির, নীল ছাগল আমাকে এখানে সাজাতে বসিয়ে দিয়ে গেল। কাল সকাল হতে এত সাজগুজ করানো হচ্ছে। আমার মুখে যদি একটা পিম্পল ওঠে তাহলে গুন্ডাটার খবর আছে। সেতুকে নামানো হলো। ও দেখলো একটা চিকন লোক মুখে হালকা পাতলা করে কিছু দাড়ি আর সাদা পাঞ্জাবি পরে বসে আছে, সাথে আরো কিছু ছেলে ও মেয়ে গুন্ডাটার বয়সী। সেতুকে নামাতে ওকে শুভর মা শুভর পাশে বসালো। ও উঠতে গেলে শুভ ওর হাত বকুল দাবা করে রাখে যাতে উঠতে না পারে। হাত ছাড়ুন। শুভ ওর হাত আরো শক্ত করে ধরে বলল, বিয়ে হয়ে গেলে তারপর ছাড়বো। ওটা কার বিয়ে? শুভ ওর দিকে তাকিয়ে বলল, তোমার আর আমার। ও আচ্ছা, কি কি বললেন আপনি? বললাম আমরা দুজন এখন বিয়ে করব। না, এটা কখনোই সম্ভব নয়। কেন? কারণ আমি একজনকে ভালোবাসি, তার জন্যই তো আজ পালাচ্ছি। আবার এখন আপনি কেন ঝামেলা পাকাচ্ছেন? তা বললে তো হবে না। তোমাকে আমি এখনই বিয়ে করব, তোমার মতো থাকুক আর নাই থাকুক। আই
পচা ডিম, নবিশের ছেলে খবিশ, সাদা হাতি। আমি যখন বলছি করব না তখন করব না। আচ্ছা, তাহলে কি তুমি আমার সাথে লিভ ইন রিলেশনে থাকতে চাও উইদাউট বিয়ে? না, এই গুন্ডাটা আমাকে এত সহজে ছাড়বে না। তাহলে আমাকে আমার 4 নম্বর ট্যালেন্ট দেখাতে হবে। আসলে আমার আপনাকে কিছু জানাতে হবে। মনে হয় কোনো ঝামেলা পাকাচ্ছে, সাবধানে সামলাতে হবে। শুভ উঠতে যাবে তখনই ফোন আসলো। না, আমি সব সামলেছি, আপনি নিশ্চিন্তে থাকুন। হ্যাঁ বলো, কি বলবে? সে তো কিছুক্ষণ চুপ থেকে না মনে হয় বলতেই হবে। সে তো জোরে শ্বাস নিয়ে তারপর বলল, তারপরে কি? আই এম প্রেগনেন্ট। কি ব্যাপার, কি হলো? নো রিয়াকশন। সে তো এক চোখ খুলে দেখলো শুভ ওর দিকে তাকিয়ে হাসছে। সে তো মুখ ভেঙচিয়ে বলল, আমি কি জোকস বলছি? না, তুমি যে কত বড় খুশির খবর আজ দিয়েছ তুমি নিজে জানো না। হোয়াট? ওয়াট নয়, ওয়েট। তাই বলি, আমার বউয়েরা তো ওয়েট বেশি কেন? কি আমার ওয়েট বেশি? দেখো, আমি সব কিছু মানব, কিন্তু এখন তোমাকে বিয়ে করতে হবে। পরে না হয় আমাকে। এবার আপনার কি হলো বলুন? কি যে বলবো, মুখে এমন শব্দ আসতে চায় না। মানে আমাকে ছেড়ে চলেছ? তার মানে ডিভোর্স? সে তো কি ভেবে বলল, তাহলে আমি এমনিই থাকি না, বিয়ের কি দরকার? না, আমার শর্ত বিয়ে না করলে তো আমি তোমাকে কখনো ছেড়ে চলে যেতে দিব না। অবশেষে বিয়ে হয়ে গেল। সে তো বসে আছে কিন্তু মনে মনে ভাবছে, কি যে করি, বিয়ে তো করলাম, এখন কি হবে কে জানে। শুভ ঘরে ঢুকে দরজা লক করে আর সেতু বিছানায় ভয় কেঁপে ওঠে। শুভ সেতুর ঘুমটা সরিয়ে দিয়ে ওকে বলে, তোমার হাতটা দাও। পারবো না। শর্ত? ভাল লাগে না তো। সেতুর হাতে শুভ একটা রিং পরিয়ে দেয়। সেতু তাকিয়ে দেখে নীল পাথরের একটি রিং, অনেক সুন্দর, যেমনটা ও চেয়েছিল। থ্যাঙ্কস। না, এইভাবে দিলে হবে না। তো কিভাবে? শুভ আচমকা সেতুকে কিস করে বসে। সেতু মনে হয় কারেন্টের শক খায়। শুভ ওকে অনেক আস্তে করে সেতুর গলায় কামড় দেয়। এরপর ধীরে ধীরে ওর কাঁধের আঁচল সরিয়ে একটা লাইফ বাইট দেয়। সেতু ব্যথায় কুকড়ে ওঠে। শুভ ওকে ছেড়ে দিয়ে সেতুর দিকে তাকিয়ে দেখে সেতু জোরে জোরে শ্বাস নিচ্ছে, কিন্তু ওর চোখ বন্ধ। শুভ সেতুর কোমরের কাপড় সরাতে গেলে, আমি কিন্তু অন্য বলে শেষ না করার আগে শুভ সেতুকে ঝাপটে ধরে কিস করে। সকালে সূর্যের আলো পর্দা সরিয়ে ভিতরে ঢুকছে, বাট সেতু আরামসে ঘুম। হঠাৎ মনে হলো কে যেন পেটে সুড়সুড়ি দিচ্ছে। সেতু ঘুমের মধ্যে হাসতে লাগলো। সেতু হাসতে হাসতে চোখ মেলে বলে, উফ টুনি, পর্দাটা ঠিক কর না, দেখ না রোদের আলো চোখ বন্ধ করতে পারছি না। জানিস টুনি, কাল আমি অদ্ভুত স্বপ্ন দেখেছি। আমি দেখেছি আমি বাড়ি থেকে পালিয়ে গেছি আর আমার বিয়ে হয়ে গেছে একটা খবিশের সাথে। আসলে লোকটা আমাকে গুন্ডাদের থেকে বাঁচিয়ে ওর ঘরে নিয়ে আমাকে বিয়ে করতে বাধ্য করলো। তারপর লোকটা আমাকে জোর করে কিস করলো, কিছু বললেই শর্ত দেখায়। আবার আমি নাকি কিছুদিন পর ডিভোর্স দিয়ে চলে যেতে পারবো। টুনি তুই বল, এমন কখনো হয়? তার উপর লোকটা স্বপ্নে আমাকে সুরসুরিও দিয়েছে। আমি তো স্বপ্নের মধ্যে হাসতে হাসতে শেষ। কিন্তু খবিশ ভিলেনটা আমাকে 3 বার কিস করেছে, আবার কামড়ও দিচ্ছে। মন চাচ্ছে যদি সামনে পেতাম ধরে 2টা লাগাইতাম। আমি তো আমার ক্রাশ রাজকুমারকে বিয়ে করব আর ওকে খুঁজে বের করব। তাই জলদি আমার কফিটা আনতো। কী রে, তোকে না বলছি সকাল সকাল ফাজলামি না করতে? এবার কিন্তু আমি তোর চুল টানলে পরে বাপের কাছে বিচার দিতে পারবি না। সেতু এতক্ষণ ধরেই ঘুমের ঘোরে কথা বলেছে। আসলে ওর আশেপাশে কে আছে, কার সাথে কথা বলছে, ওর কোনো হুঁশ নেই। এবারও চোখ খুলে দেখি শুভ ওর সামনে বসা। ও চোখ বন্ধ করে বলে, স্বপ্ন দেখছি এখনো? মাই গড, আমি তো এবার পাগল হয়ে যাব। তারপর আবার চোখ খুলে দেখি শুভ একই জায়গায় বসে আছে। এবার ও চোখ খুলে আর বন্ধ করতে থাকে, কিন্তু শুভ একটুও নড়ছে না। সেতু মনে মনে ভাবছে, একটু করে ছুঁয়ে দেখি তো। এই যে শুভকে ছুঁতে যাবে, অমনি শুভ ওকে ধরে কাছে নিয়ে এলো। ও শুভর বুকের উপর গিয়ে পড়ে আর শুভর নিঃশ্বাস ওর কাঁধে গিয়ে পড়ছে। আর ও কেঁপে ওঠে আর নিঃশ্বাস ভারী হয়ে ওঠে আর ওর ঠোঁট দাঁত দিয়ে কামড়ে ধরে, চোখ বন্ধ করে ফেলে। শুভ সেতুর চোখে হালকা করে আদর করলেই সেতু চমকে গিয়ে চোখ খুলে দেখি শুভর কোলে বসে আছে। ও শুভকে ধাক্কা দিয়ে উঠে যায়। আপনার সাহস কী করে হয় আমার রুমে আসার? তুমি আমার রুমে আছো বউ? সেতু তাকিয়ে দেখে এটা ওর রুম নয়। এবার ও ভ্যা ভ্যা করে কাঁদতে শুরু করে আর বারবার ঠোঁট আর কাঁধ শাড়ি দিয়ে মুছতে থাকে। শুভ ভ্রু কুচকে তাকায় আর বলে, তুমি ভয়ে কাঁদছো ঠিক আছে, কিন্তু তোমার গোসল করার ইচ্ছে থাকলে বাথরুমে যাও,
এভাবে বাইরে পানি ছাড়া শাওয়ার নেওয়ার কি দরকার? হোয়াট? কি বলছেন আপনি? বাংলা ভাষায় বললাম গোসল করে আসো। না, করব না। এত সকালে আমি গোসল করি না। শুভ এবার রেগে গিয়ে সেতুর হাত ধরে তুলে দাঁড় করায় আর বলে, তুমি কি জানো না বিয়ের পর দিন গোসল করতে হয়? সেতু জেনেও না জানার অভিনয় করে বলল, ও তাই নাকি? আমি তো জানতাম না। আপনি এত কিছু কিভাবে জানলেন? কি বললে তুমি? বললাম আপনি এর আগে কয়টা। বলে থেমে গেল। শুভ ওর দিকে রাগি চোখে তাকিয়ে আছে আর বলছে, বলো আর কয়টা? কি থামলে কেন? সেতু শুভর ধমক খেয়ে ভ্যা ভ্যা করে কেঁদে দিল। শুভ সেতুর কান্না দেখে রাগ কমিয়ে বলল, কি হলো বউ, এভাবে কাঁদছো কেন? বকা দিবে আবার বউ বউ করবে, ফাজিল ভিলেন কোথাকার। বলি মুখ ঘুরিয়ে ফেলল। শুভ মুচকি হেসে উঠে সেতুকে কোলে তুলে নিল। এ কি, নামান আমাকে। হুস, বলি থামিয়ে দিল। তারপর ওকে কিছুক্ষণ উপর নিচে করে বলল, তোমাকে একটা জরুরি প্রশ্ন করার ছিল। সেতু ভ্রু কুচকে তাকায়, তা দেখে শুভ বলল, ওরে বাবা, বউ তুমি দেখি রাগ দেখাতেও পারো, আমি তো ভয় পাচ্ছে। সেতু ওর দিকে তাকিয়ে ওর বুকে একটা চিমটি দিল। উফ বউ, তুমি কি কাকড়া নাকি? এভাবে কেউ কামড় দেয়? আমি কামড় দেইনি, চিমটি দিচ্ছি। ও, একই কথা। তা আপনি আমাকে কি বলতে চেয়েছেন বলেন? বলি শুভকে জড়িয়ে ধরল। শুভ চমকে উঠে বলল, সেতু কি হয়েছে? এই সেতু, বল, আমার দিকে তাকাও। বাপি বাঁচাও। তুমি বলবে নাকি আমি ছেড়ে দেব? এই না না, ছাড়লে কিন্তু আমি শাশুড়িকে বলে দেব। কি বলবে? বলবো আপনি আমায় নির্যাতন করেছেন। হোয়াট? আর এক্ষুনি ওকে সরান। শুভ এদিক ওদিক তাকিয়ে, এই রুমে তো তুমি ছাড়া আর কেউ নেই। আছে, এ তো। বলে আঙুল তুলে দেখালো। এই তো টিকটিকি। তুমি কি টিকটিকিকে ভয় পাও? হুম। আরে তুমি কি ভয় পাও নাকি? সেতু এবার উপর নিচে মাথা তুলল। হুম, অনেক ভয় পাই। আরে তুমি কি ভয় পাও নাকি পাও না? শুভ হঠাৎ করে সেতুকে খাটে বসিয়ে বুকের বাম পাশে হাত দিয়ে দাঁড়ালো। সেতু ভয় পেয়ে বলল, কি হয়েছে আপনার? মনে হয় আর একটুর জন্য হার্ট অ্যাটাক থেকে বেঁচে গেলাম। সেতু না বুঝে অসহায় দৃষ্টিতে তাকালো। তোমার হাসি তো আমাকে কাতিল করে মেরে ফেলবে। ঢং নয়, আর তুমি এমন হাসি আমি ছাড়া আর কারোর সামনে দিবে না। ও মা, তাহলে আমি কি কাঁদবো নাকি? না, কাঁদবে কেন? জাস্ট মুচকে হাসবে। আরে কি প্রশ্ন করবেন বলেন না। ও হ্যাঁ, তুমি কি কিছু খাও না? কে বলেছে? আমি তো অনেক খাই। ও তাই নাকি? আমার কোলবালিশ তো তোমার থেকে বেশি হেলদি। কিন্তু সজীব তো বলতো আমার বর নাকি ফকির হয়ে যাবে আমাকে খাওয়াতে খাওয়াতে। সেতু তাকিয়ে দেখে শুভ রেগে ফুলে আছে। কি হলো এখন আপনার? এই সজীবকে? ও, সজীব তো আমার, আপনাকে কেন বলবো? তাহলে বলবে না? সেতু নাড়া নাড়া করছিল। শুভ কাঠি নেড়ে টিকটিকিটাকে ধরে রাখলো। সেতু ভয়ে, বলবো তো, আপনাকে ছাড়া কাকে বলবো? শয়তান গিরগিটির ভাই, হলুদ সার, পচা শুটকি, ব্লা ব্লা ব্লা। আহ শান্তি। এই ভিলেনটাকে বকে এখন মনে শান্তি পেলাম। কি হলো বলো? ও আমার ক্লাসমেট, আমার সাথে পড়ে। সেতু আরো কিছু বলছিল। শুভ না শুনেই বলল, ওর সাথে আর কোনো কথা বলবে না। কেন বলবো না? আমি মানা করেছি তাই। আর তোমার ফোন বের করে কাল থেকে তোমার বাবা নিশ্চয়ই তোমার জন্য টেনশন করছে। আহ, আমি তো ভুলেই গিয়েছিলাম। বাপি এত করে নিশ্চয়ই চিন্তা করতে করতে প্রেশার হাই করে ফেলেছে। সেতু মোবাইল বের করে দেখলো বন্ধ হয়ে আছে, তাই ও চার্জে দিয়ে আসলো। যাও গোসল করে আসো। না আমি করব। আসলে শুভ এটাকে ধরে রাখলো। এতে সেতু কোনো কিছু না বলি শুভর কথা শুনতে বাধ্য হলো। সেতু গোসল শেষে টের পেল যে ও জামা ছাড়া ঢুকে পড়েছে, তাই ও এবার নিজের উপর রাগ উঠতে লাগলো। আর সব হয়েছে ওই বজ্জাত ভিলেনটার জন্য। উফ! তাই ও হালকা করে দরজা খুলে বলল, এই যে শুনছেন? হ্যাঁ গো বলো। আমার ড্রেসটা একটু দিতে পারবেন? অবশ্যই। বলি সেতুর হাতে দিয়ে আবার নিয়ে নিল। শুভ হেসে উঠে সেতুকে বলল, আমার ড্রেস দেন না। এই নাও।
একটু না, পুরোটা। আমার ড্রেস দিবেন নাকি? আমি চিৎকার করব। শুভ বুঝলো পিচ্চিকে রাগানো ঠিক হবে না, তাই দিয়ে দিল। এদিকে সেতু ড্রেস নিয়ে কতক্ষণ ধরে ট্রাই করছে, বাট এটা কোনোভাবেই পরতে পারছে না। মেজাজ খারাপ হয়ে গেল ওর। আরে আমাদের ঘরে গেরিলা এলো থেকে? আরে ভাইয়া, এ তো এই সেই গরিলা না, এ অনেক পিচ্ছি আর কিউট গরিলা। আরে ছাগি, গেরিলা আবার কিউট হয় নাকি? শান্তা রাগ কমিয়ে শয়তান মার্কা হাসি দিয়ে বলল, এবার তোর কি হবে শুভবা? আমার কিছু হবে না, বাট এই গেরিলাকে ধরতে হবে। কিন্তু বড় ভাববার বিষয়, আমাদের এখানে গেরিলা এলো থেকে? ভাইয়া, আমার মনে হয় এটা তোর রুমের বাথরুম থেকে আসছে, আর অনেক ঝড়ের গতিতে তোর দিকেই আসছে। আর মা, সিগন্যাল কমে আসলে আমায় ডাক দিও, হ্যাঁ? তোরা পারিসও বটে। আয় শান্তা, কই যাস? কিসের সিগন্যাল, কিসের ঝড়? আর আমার বাথরুমে তো সেতু আর ও। বলে পিছন ঘুরে দেখে দুইটা ডেভিল চোখ ওর দিকে তাকিয়ে আছে। লেট হেলা, হেইয়ো। সেতুর রাগ এবার বাঁধ ভেঙে উপরে উঠল, আর জগের পানি গড়িয়ে গড়িয়ে পড়তে লাগলো শুভর মাথা বেয়ে। আরো জোরে, হেইয়ো। এটা কি ঝড় নাকি শিলাবৃষ্টি বলে ভালো হবে? আসলে টেবিলে বরফ দেখে সেতু জগে নিয়ে কাজ ছেড়ে দিল। সেতু পৈচাচি হাসি দিয়ে তার আনন্দ প্রকাশ করছে। এটা কি বউ নাকি অন্য কিছু? ভালোবাসা ছাড়া সবকিছু করতে পারে। অ্যাবিচে, তোমার তো সাহস কম না? আমার মধ্যে পানি ঢালো, আবার সরি না বলে হাসো। তোমারও তো আজ কাচ্চা চা খাবো। আপনি কি রাক্ষস নাকি? কয়জনকে চাপাইলেন? তোমাকে দিয়ে স্টার্ট করব। বলে সেতুর দিকে আগাতে লাগলো। সেতু প্রথমে ভয় না পেলেও পরে ভয় পেয়ে পিছাতে লাগলো। ওই বুইরা, আগাবি না কইলাম। বাহ, প্রথমে পানি, এখন তুই পারি। দাঁড়াও, তোমাকে তো আজ আমি কামড় দিয়ে রক্ত খাবো। আপনি কি ভ্যাম্পায়ার নাকি যে রক্ত খাবেন? শুভ মুচকি হেসে বলল, তার জন্যই তো তোমাকে আনলাম, তোমাকে মোটা তাজা করে খাবো। সেতু সত্যি বিশ্বাস করে নিল আর ভয়ে ঢোক গিলে ফেলে আর ঘামতে শুরু করি। শেষে আর না পেরে করে কেঁদে দেয়। আরে পিচ্ছি তো বেশি ভয় পেয়েছে। সেতু শুভর মাকে দেখে, শাশুড়ি, আমাকে বাঁচান। কি হয়েছে মামুনি, তুমি কাঁদছো কেন? সেতু সব কানে কানে ফিস ফিস করে বলল। শুভ শোনার চেষ্টা করেও লাভ করতে পারল না, কারণ পাহারায় শান্তা ম্যাডাম ছিল। শুভর মা শুভর কান ধরে বলল, তোর সাহস তো কম না, তুই আমার সেতু মাকে ভয় দেখাস। তোকে তো আজকে ভাতই দিব না, আর তোর রসমালাই শান্তা পাবে। শান্তা এক লাফ দিয়ে নাচতে শুরু করলো। উফ মা, আমি তো নাচতে নাচতে হাঁপিয়ে গেলাম। আমি রসমালাই খাবো। ওয়াও সেতু ভাবি, ইউ আর গ্রেট। ধন্যবাদ তোমার গরিলা, আওয়াজ আমার অনেক হেল্প করেছে, আর তোমার জন্যই শয়তানটা শাস্তি পেল। বলে শুভকে ভেঙচি দিয়ে সেতুর পাশে বসলো। কি, আমি গোড়ালির মতো আওয়াজ করি? আমার ডাক গোড়ালির মতো? তোমাদের দুজনকে তো ঠান্ডা পানিতে চুবিয়ে 3 দিন শুকাতে দেওয়া দরকার। দরকার নেই, নিজের জামাইকে করেন। আমি আসি, সাথে এই বিষ পুরো 100 বার তোমার জন্য সবকিছু করব। তবুও তুমি রাগ করো না ভাবি, প্লিজ 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 ভাবি। আচ্ছা যাও, ছেড়ে দিলাম। তা আমার খিদা লাগছে। শাশুড়ি আম্মা কি রান্না করেছেন? ভাগলি মেয়ে আমার। তুই আমাকে বল, তোর রুটি আর ভুনা গরু খেতে কেমন লাগে? আমার ফেভারিট। আরে বউ, আগে জামাইকে দিতে হয়, তারপর বউয়ের খেতে হয়। বলে। টেবিলে গিয়ে খেতে লাগলো আর শুভকে বারবার আর চোখে দেখে হাসতে লাগলো। সেতু রুমে ঢুকতেই ওকে টেনে দেয়ালের সাথে মিশিয়ে শুভ বলল, তা বউ এবার আমি খাওয়া শুরু করি। আরে আপনার তো আজকে খানা অফ। কেন, তুমি খাচ্ছ না? এবার আমি তোমাকে খাবো। বলে সেতুর সাথে রোম্যান্স করা শুরু করলো। সেতু বেচারি শুধু চেয়েই রইল, কি করবে। আর এই পর্যায়টা এবার না খেয়ে মনে হয় সত্যি ওকেই খেয়ে ফেলবে। যেমন করছে ও নিজেকে সরাতে চেয়েও পারল না। মনে হচ্ছে শেষ নিঃশ্বাস নিতে পারছে না। আরে আমি গেলাম। বলি সেতু সেন্সলেস হয়ে গেল। শুভ সেতুকে এভাবে দেখি কেঁদে ফেললো, আর মা শান্তাকে ডাকতে লাগলো। আর আপনি কান্না অফ করেন, উনি ঠিক আছে, আর ওনার শরীর দুর্বল, একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবেন। সেতু চোখ মেলে দেখে ও যেন কারো বুকের উপরে শুয়ে আছে, আর এই পারফিউমের গন্ধটা খুব চেনা। আরে এটা তো ভিলেনটার সাহস কম না, আমাকে নির্যাতন করে এখন ঘুমানো হচ্ছে। দাঁড়াও বলে আমি উঠে গেলাম। সাথে সাথে খচ্চর ভিলেনটা আমার হাত ধরে টেনে ফেলে দিল, আর আমি সোজা শক্ত কিছুর উপর ল্যান্ড করেছি। আহ, ওহ, ও মা গো, আমার নাক! বলে আমি ভ্যা ভ্যা করে কাঁদতে লাগলাম।
সেতুগুনি টেনশনে ঘুম আসছিল। ওকে জড়িয়ে ধরে নেওয়াতে কিছুক্ষণ আগে চোখে ঘুম আসছিল। তখনই আমার ঘুমের 12টা বাজিয়ে পেঁচিটা উঠে গেল। আমিও দিলাম এক টান, তারপর ঘুমের ভান করে শুয়ে রইলাম। এর তো দেখি ঘুমের মাঝে আরেকজনকে নিয়ে টানাটানি করার ফোবিয়া আছে। লুচ্চা ভিলেন, ঘুমের মধ্যেও লুচ্চামি ছাড়ে না। হাহ, আমিও তারপর দিলাম, কাজ হয়ে গেল 2 মিনিটে। আউচ, আও, উফ! তাকিয়ে দেখি জায়গাটা লাল হয়ে আছে। এই পিচ্ছি, তোমার আজকে একদিন আর আমার 10 মিনিট। আরে আপনি দেখি প্রবাদটাও জানেন না। আমি তো জানি, কিন্তু তুমি মনে হয় এটা জানো না। এটা বিয়ের পর বলে, বুঝছো? সবই মাথার উপর দিয়ে গেল। দাঁড়াও, মাথার নিচে নামানোর ব্যবস্থা করছে। এই বলে সেতুকে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। তারপর নিচে উঠে ওর চুল ছড়িয়ে ঘাড়ে হাত দিয়ে চুমু দিচ্ছে আর সমানে পিচ্চির কামড় খাচ্ছে। ভাইয়ার রুমের পাশ দিয়ে যাওয়ার সময় শুধু আওয়াজ শুনছি। ভাবি তো অসুস্থ আর ভাইয়া তো ঘুমে, আওয়াজ আসে কোত্থেকে? আমি উকি দিয়ে দেখি ভাইয়া ভাবির সাথে, তা দেখে আমার মাথার চান্দি গরম হয়ে বাষ্প বের হচ্ছে। আর ভাইয়ার লাভের এত স্টার আমার দিকে আসছে যে আমি চোখ খুলে আর কিছুই দেখতে পাচ্ছি না। আমি আর কিছুই করতে পারলাম না, তো ওর সাথে গাইলাম উলালা আই লাভ ইউ মাই সোনিয়া, উলালা ও সোনিয়া বলে তাকিয়ে দেখি ভাইয়া আমার দিকে আসছে। আর সাথে সাথে আরও স্পিড বাড়িয়ে দরজা আটকে রুমে হাসতে লাগলাম। ও মাই গড, এ তো আমার জান নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। প্রতিদিন এরকম থেরাপি দিলে সার্জারি করার আগে আমি শেষ। হে আমার জীবনটা তেজপাতা করে দিল। আমি দেখলাম রুমের মধ্যে ভিলেনটা আসছে, জলদি করে তাওয়াল নিয়ে বাথরুমে দিলাম দৌড়। নিচে সবাই খাচ্ছে, শান্তা খাচ্ছে আর বারবার আর চোখে শুভর দিকে তাকাচ্ছে। এবার যদি আমি উঠি তাহলে হাতুড়ে দিয়ে তোমার দাঁত ভেঙে দেব। খাবার খাচ্ছি, মনে হচ্ছে পায়ের নিচে কে যেন পা দিয়ে সুড়সুড়ি দিচ্ছে। আর আমার সারা গায়ে সুড়সুড়ি অনেক বেশি, তাই আমি সুড়সুড়ি সামলাতে না পেরে বিষম খেলাম। কি হলো সেতুমা? ভিলেনটা পানি এগিয়ে দিল। আমি পানি খাচ্ছি আর ভিলেনটার দিকে চোখ রাঙিয়ে তাকাচ্ছি। তখনই ভিলেনটা আমাকে চোখ টিপ দিল। আমি তাকিয়ে দেখি ভিলেনটার পুরো ফ্যামিলি হাসছে। এরা মনে হয় সারাক্ষণ হাঁসের মাংস খায়, তাই তো কিছু হলে হাসতে থাকে। হ্যাঁ, পাগলের কারখানায় এসে পড়লাম। আমি শাশুড়ি আম্মাকে বলে কলেজে এলাম। এতদিন পর এসে মনটা একটু ফ্রেশ লাগছে আর সব বন্ধুদের দেখে আরও ভালো লাগছে। কি বলিস, তোকে জোর করে বিয়ে করেছে, আবার আটকেও রেখেছে? ও মাই গড, এ তো আমার ক্রাশ। তোদের চোখের লাভ স্টার একটু কম মনে হয়, তোদের কাছে থাকলে চোখ নষ্ট হয়ে যাবে। তাই নাকি? কই দেখি তোরা কাকে দেখছস? খাটাস, ভিলেনটা এখানে কেন? হাই বেবস। উফ, সো হ্যান্ডসাম। ওই ঝুমু আর কলির বাচ্চা, মুখ বন্ধ কর, নইলে তোদের মুখে কাকের পটি ঢুকিয়ে ঝালমুড়ি বানিয়ে তোদেরকে খাওয়াবো। কি হচ্ছে দোস্ত, তুই এমন করছিস কেন? শুভ তারই কথা বলছে আর সেতুকে দেখছে। পেচ্চিটাকে সব কিছুতেই এত কিউট লাগে, আমার পেচ্চি বলে কথা। কিন্তু ওর আমাকে না বলে আসা উচিত হয়নি। সেতুর ফোনে কল এলো। বাপি সরি, আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে যায় না? সেতুমা আমার, তুই বাসায় ফিরে আয়, তোর বাপি যে তোকে ছাড়া বাঁচবে না। না বাপি, তুমি এমন করে বলো না, আমি আসছি, তুমি আমায় গাড়ি পাঠাও। শুভ অফিস থেকেই নেমে দেখি সেতু নেই, ওর বন্ধুরা রয়েছে। শুভ এক্সকিউজ মি, সবাই সামি। বাপি, বাপি তুমিও? বাপি, বাপি নো নো, আমি এক্ষুনি চলে যাব। কারণ সামনে সামি বসে আছি, যার সাথে সেতুর বিয়ে ঠিক হয়েছিল। শয়তানটা দাঁত কেলাচ্ছে। সেতু কেঁদেই চলেছে। মিস্টার শেখ এসে বললেন, কি হয়েছে মামনি, তুমি কাঁদছো কেন? বাপি, বাপি বলি জড়িয়ে ধরে কেঁদে দেয়। কারণ মা মরে যাওয়ার পর বাপি ছাড়া কখনো থাকিনি। সেখানে শুভর জন্য 2-3-1 রাত 12 ঘন্টা আলাদা থাকতে হয়েছে। আরে মামনি, তুমি এভাবে কাঁদলে তো আমি কষ্ট পাই। সরি বাপি, আই এম সরি বাপি। আরে রহিম, টিস্যু বক্সটা দে তো, মা আমার তো নাক টানতে কষ্ট হচ্ছে, জলদি আন। বাপি, এই ছাগলটা এটা এখানে কেন? বাপি, আরে মামনি, গরুকে ছাগল বলতে নেই। বাপ বেটির আসলেই সমস্যা। আচ্ছা খালু,
আমি তাহলে আসি। যা, 2 মাসও আসিস না। আমি কি তোকে যেতে বলছি? তুমি ওকে কেন? মামনি, সেতু চুপ করে ওর বাপির দাড়ি নিয়ে খেলা করতে লাগলো। তা কাল তোর আর মামনির বিয়ে। কি কি কি? কাল তোদের বিয়ে। সো কাল মেহমান আসবে আর আমার বিজনেসম্যান বন্ধুরা থাকবে। তো কোনো পালাপালি যেন না দেখি। মনে হয় কাজ হবে বলে ফোন রেখে দিলাম। এ মা, কয়বার বিয়ে করব? কয়বার করেছিস? একবার স্বামী। কি বলিস? কাকে কার কপালে তুই গিয়ে উঠলি? কার জীবন নরক বানালি? কার এত সুন্দর পৃথিবীর টিকিট তুই কাইটা দিলি? কি বললি? আমি ওর কপালে গিয়ে উঠেছি? আমি ওর জীবন নরক বানাইছি? তোকে তো আমি বলি দৌড়াতে থাকে। দাঁড়া, বলছি ধরলে কিন্তু টাকসু উইল বানাই দিমু। দাঁড়া, পরে চশমা ছাড়া উপায় হবে না। তুই থাক তোর স্বপ্ন নিয়ে। আই অ্যাম গোয়িং টু মালয়েশিয়া, টু ইন্দোনেশিয়া, টু থাইল্যান্ড, টু মালয়েশিয়া। কি রে মালয়েশিয়া? 2 বার কেন? আরে আবারও ফিরে আসবো আর কি। ও, বলি খপ করে ধরে ফেলে। কি রে, যাবি কই? আমার জিএফ রাগ করবে। জিএফ রাগ করলে করুক। এই, কি বললি কে রাগ করবে? দাঁড়া, খালাকে জানাবো। এই নানা, আমাদের নানা মারা গেছেন, তোরে কোথাও পাইনি। সেতুর দিকে তাকিয়ে হেসে দেয় দুজনে মিলে, হাসতে হাসতে বসে পড়ে। তারপর স্বামী ওকে জিজ্ঞেস করলে ও সব বলে। এবার বলে কাল কি করবি? পালামো এবার, বোরকা পরমু, কেউ চিনবে না। এবার আমার ক্রাশেরে বের করেই ছাড়বো। আসলে তোর ক্রাশের বিয়ে হয়ে গেছে। ও, কি বললি তুই? বিয়ে হয়ে গেছে। না না, এটা হতে পারে না। ও আমার সাথে এটা করতেই পারে না। আমার কি হবে? আমার ভবিষ্যতের বেবির কি হবে? ওর বাবাকে খুঁজলে আমি কি বলবো? চালিয়ে যা। আমার সাবানা তোর আলমগীর হাসবেই। আলমগীর আসবে, সে তো আসবে, তোর জন্য ফিরে আসবে। তুই কাঁদিস না, মেকআপ নষ্ট হবে, পরে তোরে দেখে পালাবে। সেতু ও স্বামী হাসতে লাগলো। তারপর সেতু ফেসবুকে ঢুকে ঘোরাঘুরি করছিল, এমন সময় কল এলো। সেতু ধরে। কোথায় তুমি? এই তো বাসায়। আপনি কে? তোমার ক্রাশ জামাই। সত্যি? বাইরে আসো, আমি দাঁড়িয়ে আছি। 2 মিনিট দাঁড়াও, 1 মিনিট আসছি। বলি ঘরে পো পো করে দৌড়ে একদিকে জামা ওটা দিয়ে মেকআপ, ওপাশ থেকে জুতা, চুড়ি, ব্যাগ আর লিপস্টিক দিয়ে আয়নায় দেখে নিজেকে লজ্জা পেয়ে হাসতে লাগলো। নিচে নেমে, আপনি এখানে? ও মাই গড। আমি কাকে চাইছিলে তুমি? আমি আসি। বলি যেতে গেলে শুভ টান দিয়ে ধরে গাড়িতে উঠে স্টার্ট দিল। না, কোথায় আমি? আরে, এটা তো সেই জায়গা যেখানে আমি আমার ক্রাশকে দেখেছিলাম। কি যে রোমান্টিক দিন ছিল। তাই তো খুঁজে পেলাম। আসলে অনেক খুঁজে তারে পাইছি, কিন্তু চেহারাটাই দেখলাম না। বাট তার বডি অনেক জোর ছিল। কিন্তু এই বজ্জারটা এখানে কেন আসলো? বউ, এদিকে আসো। নো নেভার, আসবো না। দাঁড়াও। বলে আমাকে ধরবে, আমি দৌড়াতে লাগলাম। ধরলে কিন্তু নিঃশ্বাস ফেলতে দিব না। খচ্চর লোক একটা, বাজে কাজ করা ছাড়া কি আর পারে, লুচু কোথাকার। সে তো বিড়বিড় করে এসব ভাবছে, আর হঠাৎ শুভ ওকে ধরে কাছে নিয়ে আসে। কি, এবার কই যাবা? ছাড়ুন বলছি, না হলে কিন্তু লোক ডাকবো। তাই নাকি? বাঁচাও, আমাকে বাঁচাও। পাশে দুজন বুড়ো লোক যাচ্ছিল। আজকালকার পোলা মাইয়ারা রাস্তাঘাটে শুরু করে দেয়। তার ওয়াইফ বলল, তোমার মতো আর আনরোমান্টিক নয়। আহারে, আমার ইজ্জতের বাতাস বানায় ফেললো রে। দাঁড়া, তোর কিস করার শাস্তি তোকে দিবই। ওকে না পেয়ে আমি ভয় পেয়ে গেছিলাম। যখন ওর ফোন করে জানায়, তারপরে ওকে আমার এই জায়গাটা নিয়ে আসে, কারণ এটা আমার সিক্রেট জায়গা, আমাদের ফার্স্ট কিস আর ফার্স্ট মিট। শুভ ব্যাডমিন্টন খেলে রুমে গিয়ে রেস্ট নিচ্ছে। দিনের বেলা ছিল বলে লাইট অফ করে রেখেছে এ সময়। ওর রুমে নিচতলায়, তো জানালা বড় হওয়ায় যে কেউ ঢুকতে পারে। সেতুকে ওর বান্ধবীরা তাড়া করেছিল বলে ও দৌড়ে শুভ রুমে ঢুকে পড়ে জানালা দিয়ে। শুভ শব্দ পেয়ে তাকিয়ে দেখে এ তো কোনো সবুজ পরি ওর রুমে দাঁড়িয়ে আছে। শুভ দাঁড়িয়ে যায়, সেতু ওকে দেখে চমকে যায়। বলি চিৎকার দিয়ে ওঠে। শুভ এসে ওর মুখ আটকে ধরলে সেতু করে। শুভ ছেড়ে দিয়ে সরে দাঁড়ায়। তখন সেতু বলে, আই বজ্জাত, আমাকে মারার চেষ্টা, তাই না? আমি কিন্তু আপনার নামে বাপিকে বলবো, দেখবি তোকে কি করে। চুপ ফাসিল মেয়ে, আমার রুমে ঢুকে আমাকে থ্রেট দিচ্ছ? আরেকটা ছেলে রুমে কিভাবে ঢুকো তুমি?
এবার তো আমি আমার স্যারকে বলবো যে তুমি কিরকম ভাবে আমার সাথে কথা বলছো। দেখো তোমাকে কি করে এখন। আরে দাঁড়ান, বলে আগাতে গিয়ে আহ করে পড়ে যায়। শুভ ওকে বাঁচাতে গিয়ে দুজনে একসাথে পড়ে গিয়ে দুজন ভুল করে কিস করে ফেলে। আসলে দুজনেই মুখ একসাথে লেগে যায়, তাতেই ওদের দুজনেই ফার্স্ট কিস হয়ে যায়। ইউ, ছি ছি ছি, কি নোংরা লোক। আপনাকে আমি আপনাকে আমি এখন কি হবে? মনে হয় আমি ইচ্ছে করে দিছি, এমন করতেছে। মেজাজ খারাপ হয়ে গেল। এই মেয়ে আরেকটা শব্দ পেলে একদম জানলা দিয়ে ফেলে দেব। সেতু হিচকি দিয়ে কাঁদতে লাগলো। দাঁড়াও, বলে ওর দিকে আগালে সেতু দৌড়ে জানালা দিয়ে বের হয়ে যায়। পাগল মেয়ে, কি হচ্ছিল আমার? এমন অদ্ভুত ফিলিংস হচ্ছে কেন? আমি তো তাহলে। সেতু হাঁফিয়ে ওঠে। আই এম উইন, দেখো ছেলেটার মাথার চুল। সবাই কিভাবে করলি? তারপর সানগ্লাসটা পরে নিলাম। তারপর বললাম, সেতু কাউকে কৈফিয়ত দেয় না। আসলে কি বলবো, বজ্জাত লোক লুচু আমার ফার্স্ট কিস নিয়ে নিছে। সেতুর বন্ধুরা মিলে বের ধরে কেউ যদি আলিফ মাহমুদের মাথার চুল আনতে পারে তাহলে তাকে গ্রুপের বস বানাবে আর 1 মাস তার নাস্তা ফ্রি। সেতুর বাবার টাকা থাকলেও সেতু এসবে মজা পায়, তাই জিততে গিয়ে গ্রাস খেয়ে বসলে আর এসব হয়ে গেল। শুভ সেতুকে ছেড়ে দিয়ে কোলে তুলে নিল। সেতু হাঁফাচ্ছে আর শুভর দিকে রাগে দৃষ্টিতে চেয়ে আছে। শুভ ওকে একটা মাঠে গিয়ে নামায় আর ওর হাত ধরে ওকে নিয়ে যায়। হাঁটতে থাকে। আরে আপনি কি পাগল নাকি? রোদের মধ্যে কোথায় নিয়ে যাচ্ছেন? গেলেই বুঝবা। শুভ সেতুকে নিয়ে মাঠের পাশ দিয়ে যাচ্ছে। তখনই সেতু খেয়াল করে একটা ছোট বাড়ি মাঠের একটা কোণে সাজানো। শুভর দিকে তাকিয়ে সেতু ভাবছে ও কি মেরে গুম করে দিবে নাকি। না না। হোয়াট? এভাবে না না করছে কেন? কানটা মনে হয়ে গেছে। আপনি আমাকে মেরে ফেলবেন তাই না? দেখুন আমি আপনার কি ক্ষতি করেছি, আমাকে মারবেন না। আমার গর্ভে তোমার বাচ্চা আছে, তাই তো? আপনি তাহলে আমাকে মারবেন না? আমি যাই, আপনি সময় কাটান। আসলে একবার বলেছে, বাট তার প্রতিধ্বনি বারবার হচ্ছে। শুভ সেতুকে একটান দিয়ে ওর কাছে নিয়ে আসে। সেতুর নিঃশ্বাস ফেলতে কষ্ট হচ্ছে। শুভর কাছে থাকলে ওর এমন কেন হয় ও বুঝতে পারে না। তোমাকে আমি যেতে বলেছি। তাহলে কোথায় যাচ্ছিলে? আমি আসলে। হয়েছে বউ, তোমার এই কথা শেষ করতে আজ একদিন লেগে যাবে। চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাই। চলেন। না বললে তো আর ছাড়বেন না। দূর, ভাল লাগে না। গেলেই দেখবা, ইউ লাভ দ্য প্লেস। ঢং দেখলে গা জ্বলে। সেতু ঘরটাতে ঢুকে দেখি এটা তো ওর, বলে মুখে হাত দেয়। এই রে, মনে হয় পছন্দ হয়নি। কি বউ, পছন্দ হয়েছে? তাহলে আর কি করার? ও, আমি তো বলেছি হয়েছে। আপনার নাম যে আলিফ মাহমুদ, আমাকে বলেনি কেন? বললে কি আর আমার পেচ্চির এত মজার ক্যারেক্টার দেখতে পেতাম? বদ খাটাস, আমাকে শুধু কষ্ট দিছে। আমি স্বামীকে বিয়ে করব। আমার ভালোবাসার কোনো ভ্যালুই নেই। থাকবো না আমি আপনার কাছে। লুচুলো খবিস আমার ফার্স্ট কিস নিয়ে নিছে। দেন আমার ফার্স্ট কিস ফিরিয়ে দেন, নইলে কি করবে? আপনার নামে মামলা করব। কি অপরাধে সুন্দরী? আমার সাথে এই কয়েকদিন অভিনয় করার জন্য আর আমাকে কষ্ট দেওয়ার জন্য। সেতু চোখ দিয়ে পানি পড়ছে ও শুভকে জড়িয়ে ধরে। আসলে ঘটিতে সেতুর আর শুভর ছবি। শুভর আর সেতুর প্রথম দেখার আজ 1 বছর হতে চলেছে, তাই শুভ দুজনই ছবি পাশে পুরো নাম লিখে ওকে প্রপোজ করে। হাউ কিউট। আমি চলেই যাব। ছাড়ুন ছাড়ুন বলছি। ছাড়ার জন্য কি আর বিয়ে করেছে? তোমাকে সারা জীবন এভাবেই ধরে রাখতে চাই। কোনোদিনও আমাকে ছেড়ে যেও না সেতু। সেতু অবাক হলো, কারণ শুভ ওকে পিচ্চি বা বউ বলে আজ প্রথম ওর নাম ডাকলো। তোমাকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। এই কথা বলবো না। এসব ফিল্মি টাইপ ডায়লগ আমি বলতে পছন্দ করি না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো, তবে থাকতে পারবো না। এ জীবন তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসিনি, তুমিই প্রথম। আর সেতু মাথা তুলে তাকালে ওর কপালে একটা আদর দিয়ে বলে, তোমাকে সেদিন প্রথম আমার রুমে দেখে মনে হচ্ছিল একটা সবুজ পরি আমার সামনে দাঁড়ানো, আর যাকে আমার চাই চাই। যা বলি শুভর বুকে মুখ লুকালো। সো যাবে তোমার ক্রাশের সাথে? ভেবে দেখব। কি কি?
শুভ সানগ্লাসটা পরে সেতুকে কোলে নিয়ে হাঁটতে থাকে। 1 বছর পর আজ সেতুর বেবি হবে। ওহ, খচ্চর খচ্চর খবিশ লোকের জন্য আমার এই অবস্থা বাপি। আচ্ছা, তখন বাচ্চা বাচ্চা কি করছিল? আমার বাচ্চা চেয়ে বলে যে তুমি 3 দিন ধর্মঘট করছিলা, ভুলে গেছো? ভ্যা ভ্যা ভ্যা, আপনি আমার সাথে এমন করছেন, দেখবেন আমার কিছু হলে আমার বেবি আপনাকে কিলাবে আমার হয়ে। বলি হাসতে লাগলো। শুভ রেগে তাকায়। সরি, আসলে আপনার এই চিন্তাওয়ালা মুখ দেখতে ভালো লাগছিল না, তাই একটু মজা করতেছি। তুমি এমন একজন যেখানে লেবার পেয়ে নিয়ে মজা করে। আমি তো আলাদা। আহ আহ শুভ। ডক্টর ডক্টর, তাড়াতাড়ি আসুন। শুভ বাহিরে অপেক্ষা করছে। কিছুক্ষণ পর বাচ্চার কান্নার আওয়াজ শুনে। আপনার মেয়ে হয়েছে। শুভ সহ বাকিরা আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর কাছে শুকরিয়া জানায়। শশী, আয় শশী, এই মেয়েটা এত বাজে হয়েছে। আয় শশী, তোকে আমি আজ কি করব দেখিস। বাবা বাবা, আমাকে বাঁচাও, মা আমার আলুর দম ও বকরার চচ্চড়ি বানিয়ে দেবে। মেয়ে এত অদ্ভুত কিছু কোথা থেকে যে আবিষ্কার করে। সেতু ও শুভর মেয়ে শশী, দুজনের নাম মিলিয়ে রেখেছে। পুরো সেতুর কার্বন কপি, ওর মতো দুষ্টু আর বাবার মতো বুদ্ধিমান। তাই তো সেতু মারতে এলে বাবা বা দাদির কোলে চলে যায়। জানি তাহলে আর মা মারতে পারবে না। আপনি ওকে বেশি আশকারা দিচ্ছেন। মা, আপনি তো কিছু বলুন। ও আমার শাড়িটা কেটে ওর পুতুলের জামা বানাচ্ছে। এই বদমেকে আমি কি করব? শুভ ওর মা হেসে দেয় আর বলে, ওর জন্যই তো আমার ঘর হাসি খুশি থাকে। তুমি ওকে কিছু বলবে না বৌমা? সেতু মুখ ফুলিয়ে রাখে আর সবাই হাসতে থাকে। আসলে ক্রাশ ভিলেন হলো অনেক রোমান্টিক ও ক্যারিং বর হয়। বলি সেতু থামলে ছেলে বা মেয়েরা হাততালি দেয়। ম্যাম স্যার আসেনি। এই তো শশী ও শুভ আসছে। শুভ এসে সেতুকে ধরলে ও বলে, এই তো আমার ক্রাশ, প্রথমে ভিলেন থাকলো, এখন আমার বর। সেতু একটা অপারনেস চালায়। সেখানে ছেলে মেয়েরা আজ ওদের জন্য অনুষ্ঠান রাখে। সেখানে ওকে জিজ্ঞেস করে ওর ম্যারিড লাইফের কথা। আর সেতু ওর ক্রাশ যখন ভিলেনের গল্পটা ওদের বলে। কিরে, তোর আসতে এত দেরি হলো কেন? আর বলিস না, হেঁটে আসছি তো তাই। কিন্তু তোকে তো আমি দেখলাম রিক্সায় আসতে। ও, আমি রিক্সা আসছি, তাহলে হয়তো জ্যামের জন্য দেরি হয়েছে। থাক, আর মিথ্যা কথা বলতে হবে না। আমি বুঝেছি আজকেও তুই ঘুম থেকে উঠতে দেরি করেছিস। বাহ, আমার সাথে থাকতে থাকতে দেখছি তোর বুদ্ধিটাও 3 দিন বেড়ে যাচ্ছে। অফ যা মেরি ভাই, তোর সাথে আমি কথায় পারবো না। আচ্ছা, তুই যে প্রতিদিন এরকম দেরিতে ঘুম থেকে উঠিস, আন্টি কিছু বলে না? বলে না, কিন্তু দেখায়। তাহলে শোন, আজ সকালে ঘটনা। সকালে আহা, পরীর মতো সুন্দর একটি মেয়ের প্রপোজ করতে যাব। অমনি দেখি আমার মাথার উপর পানি পড়তেছে। চোখ খুলে উপরে তাকিয়ে দেখি মামুনি। ও মামুনি, কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম। দিলে তো আমার স্বপ্নটার 12টা বাজে। কয়টা বাজে খেয়াল আছে তোর? স্কুলে যাবি না? তাই বলে আমাকে সুন্দর স্বপ্নটা দেখতে দিবে না? স্কুলে তো প্রতিদিন যায়, একদিন না গেলে কি হইতো? দেখাচ্ছি তোর সুন্দর স্বপ্ন। বলেই আরেক মগ পানি ঢেলে দিল। মামুনি, আমার উপর তোমার কোনো দয়া মায়া নেই, কিন্তু বিছানাটার উপর তো একটু দয়া মায়া করো। বেচারার উপর এত পানি ঢালতেছো, ঠান্ডা লেগে গেলে তখন কি হবে? ফাজিলের বাচ্চা, মজা বাদ দিয়ে তাড়াতাড়ি ওঠ। আমি জানি এটা মাইকের মতো চেঁচিয়ে বলার কি আছে। নীল, তুই কিন্তু এবার আমার হাতে মায়ের খাবি। তাড়াতাড়ি যা, রেডি হয়ে নে। যাচ্ছি যাচ্ছি। ভাই, তোর হাসা হলে চল ক্লাসে যাই। এমন ভাবে হাসছিস যেন মনে হচ্ছে জীবন আর হাসতে পারবি না। হয়েছে, চল। ক্লাসে যেয়ে ঢুকতে যাব, অমনি দেখি প্রথম বেঞ্চে সুন্দর একটা মেয়ে বসে আছে। আহ, কি সুন্দর মেয়েটা, পরীর থেকে কোনো অংশে কম না, শুধু ডানা দুটো নেই। কিরে, ওইভাবে ওইদিকে তাকিয়ে আছিস কেন? দোস্ত, আমি লাভ ফর দ্য ফার্স্ট টাইম। সিরিয়াসলি? স্কুলের টপ ক্রাশ আজ কারোর উপর ক্রাশ পেল? সে কিনা এতদিন সবার প্রপোজ রিজেক্ট করতো, আজ সেই ক্রাশ খেয়েছে। ভাবা যায় এগুলো? আচ্ছা, তা কার উপর ক্রাশ খাইলি? ওই যে নীল ড্রেস পরা মেয়েটা। নীলিমার পাশে যে মেয়েটা বসে আছে সেটা? হুম। মেয়েটা মনে হয় নতুন আসছে রে।
নীলিমা মনে হয় মেয়েটাকে চিনে। হুম। আরে এখানে কি দাঁড়িয়ে থাকবে নাকি? চল ক্লাসে। দেখ সবাই আমাদের দিকে কেমন করে তাকিয়ে আছে। হ্যাঁ চল। দুজনেই ক্লাসে যেয়ে বসলো। নীল শুধু এক মনে মেয়েটাকে দেখেই যাচ্ছে আর নিলয়কে প্রশ্ন করে যাচ্ছে, আচ্ছা মেয়েটার নাম কি? আমি কি মেয়েটাকে চিনি নাকি? কথা বলছি যে নাম জানবো। আচ্ছা ভাষাটা কোথায়? নীল ভাই মেয়েরা তুমি কোন দেশ থেকে হারিয়ে গেছো? কি হয়েছে, ধাক্কা দিচ্ছিস কেন? ক্লাসে সাউন্ড আসছে, ক্লাসে মনোযোগ দে। টিফিন টাইমে নীল আর নিলয় গেল নীলিমার কাছে। বোন আমার, কেমন আছিস? নীল তুই ঠিক আছিস তো? দেখি দেখি, তোর জ্বর টর আসছে নাকি? আরে আমার আবার কি হবে? না, তুই এই প্রথমবার আমাকে বোন বললি তো, তাই মনে হলো তুই অসুস্থ। তা তোর মতলব কি? আমার আবার কি মতলব? নীল সত্যি করে বল, তোর মতলব কি? আমি তোকে চিনি, তুই আমার সাথে কখনো এভাবে কথা বলার মানুষ না, তো সত্যি কথাটা বল। নীল চোখের ইশারায় নীলিমাকে ওর পাশের মেয়েটার দিকে তাকাতে বলল। বুঝছি, স্কুলের টপ ক্রাশ শেষ মেশ আজ আমার বান্ধবীর ওপর ক্রাশ খেলো। ওর নাম নীলা। বাহ, নীল নীলা মানাবে খুব। এদিকে নীলা বসে বসে শুধু ওদের কথাগুলোই শুনতেছে। নীলা ও আমার বেস্টু নীল। নীলা শুধু একবার নীলের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল। চা বাবা, একটা কথাও বললো না। আর ও আমার বেস্টু প্লাস বয়ফ্রেন্ড। হাই ভাইয়া, কেমন আছেন? ভালো। আর একই ক্লাসে যখন পড়ি তখন তুই বললেই ভালো হয়। যা বাবা, আমার সাথে একটা কথাও বললো না। আর দেখ, নীলের সাথে কত কথা বলে যাচ্ছে। কি? তোর বান্ধবী আমার সাথে একটা কথা বললো না, আর এদিকে দেখ নীলের সাথে কত কথা বলতেছে। আসলে ও ছেলেদের সাথে তেমন কথা বলে না, আর সিঙ্গেলদের সাথে তো একদমই না। কেন? অনেক ছেলেই নাকি ওর সাথে প্রথমে বন্ধুত্ব করতে আসে, পরে প্রপোজ করে, আর ওর এসব ভালো লাগে না, তাই। ও, তা তোর বান্ধবীকে তো আমার প্রেমে পাগল করতে হচ্ছে। চেষ্টা করে দেখ, পারিস নাকি। এর আগে অনেকেই ট্রাই মারছে, কেউ পারে নাই। আমি আর ওরা কি এক হইল নাকি? আর ও তোর বান্ধবী আগে কেন বলিস না? আর তোর সাথে পরিচয় হলো কি রকম? আসলে ওরা কয়েকদিন হলো আমাদের বাসায় নতুন ভাড়া আসছে, সেই থেকে পরিচয়। আর বাসা থেকে আমাদের স্কুল কাছে, আর আমিও এই স্কুলে পড়ি, তাই নীলা ও এই স্কুলেই ভর্তি হয়েছে। ও। হঠাৎ নিলয় বলে উঠল, কিরে তোরা দুজন কানে কানে ফিস ফিস করে কি বলছিস? এই তো সুখ দুঃখের গল্প করতেছি, তুইও আয়। আজলামা বাদ দিয়ে চল ক্লাসে যাই সবাই। নীলা চল ক্লাসে যাই। চল বলেই ওরা চারজন ক্লাসে চলে গেল। ক্লাস শেষে চারজনই একসঙ্গে বের হলো। নীলিমা নীলার সঙ্গে কথা বলছে আর নিলয় নীলের সঙ্গে। নীল নিলয়ের সঙ্গে কথা বলছে আর আর চোখে বারবার শুধু নীলার দিকে তাকাচ্ছে। এটা দেখে নীলা নীলিমার কানে কানে বলল, নীলিমা দেখ, তোর বন্ধু আমার দিকে কেমন করে বারবার তাকাচ্ছে, পুরোই লুচুর মতো দেখতে, মনে হচ্ছে চোখ তুলে মার্বেল খেলি। নীলিমা নীলার কথা শুনে হাসতে হাসতে শেষ। স্কুলের টপ ক্রাশকে আজকেও লুচু বলল, ভাবা যায় এগুলো। কি রে, এমন পাগলের মতো হাসছিস কেন? থাক ভাই, তোর আর শুনতে হবে না। আমার শোনার অতটা আগ্রহও নেই। তোর না শোনাই ভালো। তারপর ওরা চারজনই বাসায় চলে গেল। বাসায় গিয়ে, মামুনি, মামুনি। হ্যাঁ বল, এরকম ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন? মামুনি, তুমি আমাকে ষাঁড় বলতে পারলে? তোকে শুধু ষাঁড় বলেছি, এটাই তোর ভাগ্য। এখন বল কি জন্য ডাকতেছিস? খিদে লাগছে, খেতে দাও। নিজে নিয়ে খেতে পারিস না? নিজে নিয়ে খেতে পারলে কি আর তোমাকে ডাকতাম? এত বড় হয়ে গেছিস অথচ নিজে বেড়ে খেতে পারিস না? যা টেবিলে বস, দিচ্ছি। তাড়াতাড়ি দাও। এদিকে নীলিমাদের বাসায়। নীলা নীলা ফোনটা দে, বোন আমার। নীলা নীলিমার ফোন হাত থেকে নিয়ে দৌড়ে পালাতে লাগলো। বোন বলে লাভ নেই, এখন আমি গেম খেলবো, তো তুই আর এখন ফোন পাচ্ছিস না। তখনই নীলিমার ফোনে নিলয়ের কল আসলো। নীলিমা চোখের ইশারায় বলল, কে ফোন দিয়েছে? তোমার নিলয়। দে আমাকে। বল, আমি তোকে একটু এন্টারটেনমেন্ট দেই, দাঁড়া। বলে নীলা ফোন ধরলো। হ্যালো। হ্যাঁ, কে? আন্টি, আমি নিলয়। নীলার কণ্ঠ মোটা করার কারণে নিলয় মনে করলো নীলিমার আম্মু ফোন ধরেছে। ও হ্যাঁ, তা বাবা কিছু বলবা? আন্টি নীলিমা কোথায়? ওকে, তা ছেলেপক্ষ দেখতে আসছে, তাই ও ওদের সাথে দেখা করতে গিয়েছে।
নীলিমার দিকে তাকিয়ে চোখ টিপ মেরে বলল। এই কথা শোনার পর নীলয় যেন আকাশ থেকে পড়ল। আর এদিকে তো নীলিমা হাসতে হাসতে শেষ, আর নীলাও মুখ চেপে ধরে হাসছে। আন্টি এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার কারণ কি? অত মাত্র ক্লাস 9-এ পড়ে, আর ওর বয়সই বা কত? কি বলবো বাবা, কি দিনকাল যে পড়েছে, চারদিকে শুধু খারাপ লোকজন, আর ছেলেটাও ভালো, তাই আমরা এগোলাম। নীলয়ের তো পুরো কেঁদে ফেলার মতো অবস্থা। নীলিমা, তোর নীলয় তো মনে হয় এখন কেঁদেই ফেলার মতো অবস্থা। তুই এখন ওকে সামলা, আমি গেলাম। বলেই নীলিমার হাতে ফোন ধরিয়ে দিয়ে এক দৌড়ে পালিয়ে গেল। নিলয়, নীলিমা এত বড় ঘটনা ঘটে গেল আর তুমি ওকে কিছুই জানেন না? আরে ওইটা নীলা ছিল, ফাজলামি করে বলছি, তুমি কান্না থামাও। কি ওই ফাজিলা তো আমি দেখে নিব। ফোনটা ওর কাছে দাও তো। ও নেই, ফোনটা আমার কাছে দিয়ে পালিয়ে গেছে। আমি ওকে পরে দেখে নেব। তারপর নিলয় আর নীলিমা অনেকক্ষণ গল্প করে ফোন রেখে দিল। নীলিমা ফোন রেখে আগের কথাগুলো ভেবে হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা ওর। তারপর নীলিমা নীলার রুমে এসে নীলাকে বলল, কি দিলি রে বোন, আমার পুরাই জোশ। ধন্যবাদ। তা তোকে ফ্রি ফ্রি বিনোদন দিলাম, আমার গিফট কই? যা, তোকে বিকেলে ফুচকা খাওয়াবো। সত্যি? বলে নীলিমাকে জড়িয়ে ধরলাম। সত্যি। এখন ছাড়, গোসলে যাব। নীলিমাকে ছেড়ে দিলাম। এদিকে বিকেলবেলা নীল আর নীলয় বেরিয়েছে নীলিমাদের বাসার উদ্দেশ্যে। ওরা হেঁটে হেঁটে যাচ্ছে আর গল্প করতেছে। নীলিমাদের বাসা থেকে নীলদের বাসা মাত্র 5 মিনিটের রাস্তা, আর নীলয়ের বাসাটা নীলদের বাসার পাশেরটা। নীলয় সকালের ঘটনাটা নীলের কাছে সব বলল। নীল এটা শোনার পর থেকে হাসিতে মাটিতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। নীলিমাদের বাসায় এসে নীল কলিং বেল বাজালো। কলিং বেলের আওয়াজ শুনে নীলিমার মামুনি দরজা খুলে দিল। কেমন আছো আন্টি? নীলিমার পাপা আর নীলের পাপা বেস্ট ফ্রেন্ড, সেজন্য নীলকে নীলিমার মামুনি আগে থেকেই চিনত। কি রে নীল, আন্টিকে তো মনে হয় ভুলেই গিয়েছিস। আসলে পড়ালেখার অনেক চাপ তো, তাই। আসলে নীল খুব তেমন একটা পড়তে বসে না, শুধু পরীক্ষার কয়েকদিন আগে ভালোভাবে পড়লেই ওর রেজাল্ট ভালো হয়। থাক ফাজিল, আর মিথ্যে কথা বলতে হবে না। আন্টি, নীলিমা কোথায়? দেখ, মনে হয় ছাদে আছে। তোরা যা, আমি রান্নাঘরে গেলাম। আর শোন, তোরা যাওয়ার আগে কিন্তু দুজনেই কিছু খেয়ে যাবি। দুজনেই দুদিকে মাথা ঝাঁকিয়ে বলে ছাদে চলে গেল। ছাদে গিয়ে নীল যেই গেট দিয়ে যখনই ছাদে ঢুকবে তখনই ওর চোখ আটকে গেল নীলার দিকে। নীলা ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে, আর ওর চুলগুলো বাতাসে বারবার উঠছে, আর চুলগুলো বারবার কানের ওপর পড়ছে। সেটা হাত দিয়ে সরাচ্ছে আর নীলিমার সাথে হেসে হেসে কথা বলছে। এটা দেখেই নীল এক মনে শুধু নীলাকেই দেখছে আর মনে মনে বলছে, আহ, ওর ওপর আমি আবারও ক্রাশ। তখনই নীলয় নীলকে ধাক্কা মেরে বলল, কিরে এমন করে হ্যাবলাকান্তের মতো দাঁড়িয়ে আছিস কেন? চল ওদের কাছে যাই। হ্যাঁ চলো। নীলা ছাদের গেটের দিকে খেয়াল করতেই ওদের দুজনকে ওদের দিকে আসতে দেখে নীলিমাকে বলল, কিরে এই দুইটা এখানে কেন? নীলিমা গেটের দিকে তাকাতেই নীল আর নীলয়কে দেখলো। নীলের পাপা আর আমার পাপা বেস্ট ফ্রেন্ড, তাই আমাদের বাসায় সবাই ওকে চেনে, আর আমরা মাঝে মাঝে 3 জন মিলে আড্ডা দিতাম। আজ অনেক দিন পরে এই এলিয়েনটা আসলো। ওরা আসছে ভালোই হয়েছে বোন, আজকে তোর টাকাগুলো বেঁচে গেল। কেন? আজ তোর ফুচকা খাওয়ানোর কথা ছিল না? তোকে আর খাওয়ানো লাগবে না। দেখ আজ এই দুইটার পকেট কিভাবে ফাঁকা করি। নীল আর নীলয় ওদের কাছে আসলো। কেমন আছিস বোন আমার? হ্যাঁ ভালো। তা এতদিন পরে কাহিনী কি? নীল চোখের ইশারায় নীলার দিকে তাকাতে বলল। এইবার বুঝছি। হঠাৎ নীলয় বলে উঠল, পাশে যে কারো বয়ফ্রেন্ড দাঁড়িয়ে আছে সেটা কি কারো খেয়াল আছে? একটু তাকালো না, বন্ধুর সাথে গল্প লাগিয়ে নিচ্ছে। নীলা আগে আমার বোন, তারপর তোর গার্লফ্রেন্ড। তখনই নীলয়ের সকালের কথাগুলো মনে পড়ে গেল আর নীলার দিকে তাকিয়ে বলল, সকালে কে আমাকে ফোনে কি যেন বলছিল। কে কি বলেছিল? এই রে, আমি তো ভাবছিলাম সকালের ব্যাপারটা ভুলে গিয়েছে, এখন দেখি ভালোই মনে রেখেছে। এখন তো কারোর কিছু মনে থাকবে না। উঠলো, আরে বাদ দাও তো, ওই কথাগুলো তো মজা করে বলছি। হঠাৎ নীলা নিচের দিকে তাকাতেই দেখলো বাসার নিচে ফুচকাওয়ালা দাঁড়িয়ে আছে। সেটা দেখে নীলা নীলিমাকে বলল, নীলিমা, তোর না আজকে ফুচকা খাওয়ানোর কথা ছিল আমাকে? চল যাই। চল। বলেই দুজনে চলে আসতেছিল। তখনই পেছন থেকে নীলয় ডাক দিল, আরে আমাকে তো নিয়ে যাও। চলো।
নীল তুই যাবি। তোরা সবাই যখন চলে যাচ্ছিস তাহলে আমি এখানে একা থেকে কি করবো? চল যাই। তারপর ওরা চারজনই নিচে নেমে এসে ফুচকার দোকানে চলে গেল। ফুচকার দোকানে মামা ফুচকা দাও তো 6 প্লেট। ফুচকাওয়ালাকে উদ্দেশ্য করে বলল, আমরা তো 4 জন, তাহলে 6 প্লেট কেন? আমার নিজের জন্য 3 প্লেট আর তোমাদের জন্য 3 প্লেট। একাই 3 প্লেট খাবে? 3 প্লেট ফুচকা তো ওর জন্য কিছুই না, ও যা ফুচকা খেতে পারে। নীলিমার কথা শুনে নীল আর নিলয় নীলার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তুমি আসলে কি মানুষ না কোনো এলিয়েন? আমি এলিয়েন, তোমাকে নিয়ে যেতে আসছি। আপনি নিয়ে যেতে চাইলে মনে হয় আমি চলে যাব। না যেতে চাইলে কি হয়েছে? এলিয়েনরা জাদু জানে, সেটা তো জানেন। জাদু করে উড়ে নিয়ে যাবে। নীলা, তোরা এখানে ফুচকা খেতে এসছিস না ঝগড়া করতে এসছিস? আমি তো ফুচকা খেতে আসছিলাম, কিন্তু দেখ ওই ব্যাটা আমার সাথে ঝগড়া লাগাই দিছে। কি? আমি কখন ঝগড়া শুরু করলাম? তাহলে কি আমি শুরু করছি? নিজে চুরি করে এখন আবার পরের দোষ দেওয়া হচ্ছে। যা বাবা, আমি আবার কখন কি চুরি করলাম? এটা তো কথার কথা বললাম। ওদের কথার মাঝে নীলিমা বলে উঠল, বোন আমার, আমি তোকে ঝগড়া থামাতে বললাম আর তুই ঝগড়া আরো বাড়িয়ে দিলি। তুই তো চুপ থাক, আসছে প্রেমিকের চামচা। বোন আমার, সব দোষ আমার, আমি তোমার সাথে ঝগড়া শুরু করছি, আমাকে ক্ষমা করে দাও। যাও, মাফ করে দিলাম। আর এদিকে তো নীলার কাণ্ড দেখেই অবাক। নীলা, তোদের হলে এবার ফুচকা খাওয়া শুরু কর, ফুচকাওয়ালা আমাদের জন্য আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? তারপর সবাই ফুচকা খাওয়া শুরু করলো। নীল ফুচকা খাচ্ছে আর বারবার আর চোখে নীলার দিকে তাকাচ্ছে। এটা দেখে নীলা বলল, কেউ একজন বারবার আমার খাবারের দিকে নজর দিচ্ছে, আজকে নিশ্চয়ই আমার পেট খারাপ হবে। নীলার কথা শুনে নীল নিচের দিকে তাকিয়ে খাওয়া শুরু করলো আর একটা বারও নীলার দিকে তাকালো না। ফুচকা খাওয়া শেষে নীলা বলল, নীলয় ভাইয়া, বিলটা তুমি দিয়ে দাও। শুধু আমি কেন দিব? তোমরাও তো খেয়েছো, সবাই মিলে দাও। বিলটা ওনার কাছ থেকে নিয়ে নেন। নিলয়কে দেখিয়ে ফুচকাওয়ালাকে বলল। বলে নীলিমার হাত ধরে দুজনেই এক দৌড়ে বাসার ভেতরে চলে গেল। এদিকে ওদের কাণ্ড দেখে নীলের হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। ভাই, আমার কাছে কোনো টাকা নেই, বলে মানিব্যাগটা বাসায় ফেলে আসছি, বিলটা তুই দিয়ে দে, আমি পরে তোকে দিয়ে দেবো। আমি তো জানি তুই মানিব্যাগ নিয়ে আসছিস, শুধু শুধু নাটক কেন করছিস? বিলটা দিয়ে ভেতরে আয়। বলেই দৌড়ে বাসার ভেতর চলে গেল। শেষমেশ নিলয়কে বিলটা দিতে হলো। বিল দিয়ে নিলয় বাসার ভেতরে আসলো। তখনই নীলিমার মামনি ওদের ডাক দিয়ে বলল, নিলয় খেতে আয় তোরা। নীল আর নিলয় খাবার টেবিলে যেয়ে বসলো। বিরিয়ানির সাথে গরুর মাংস, ওয়াও, আমার ফেভারিট। আন্টি লাভ ইউ। হয়েছে, এখন খাওয়া শুরু কর। প্লেটে খাবার বেড়ে দিয়ে বলল। তারপর নীল আর নিলয় খাওয়া শুরু করলো। এদিকে নীলা আর নীলিমা নিচে নেমে দেখে ওরা দুজন খেতে বসছে। নীলিমার মামনি ওদের দুজনকে দেখে ওদেরকেও বসিয়ে দিল চেয়ারে। আমার টাকাগুলো আজ তোমরা শেষ করে দিলে। আমরা আবার কখন তোমার টাকার কি করলাম? আমরা তোমার টাকাগুলো ছুঁয়েও দেখিনি। নিলয় মনে মনে ভাবলো, এর সাথে এই বিষয় নিয়ে কথা বললে এখনই আবার ঝগড়া লাগাই দিবে, তার থেকে বাবা চুপচাপ থাকাই ভালো। তারপর নীল আর নিলয়ের খাওয়া শেষ হলে ওরা আন্টির কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলো। কাল সকালে, নীল ওঠ, তাড়াতাড়ি ওঠ বলছি। মামনি একটু পর উঠছে। না, এভাবে হবে না বলে এক মুখ পানি নিয়ে এসে নীলের মাথা থেকে বালিশ সরিয়ে দিয়ে ঢেলে দিল সেটা। নীল এক লাফ দিয়ে বিছানা থেকে উঠে মামনিকে বলল, মামনি তুমি প্রতিদিন আমার সাথে এমন কেন করো? একটু ঘুমাতেও কি দিবা না? কয়টা বাজে সেই খেয়াল কি তুই রাখিস? তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়, স্কুলের সময় হয়ে যাচ্ছে। যাও, আসছে। তারপর নীল উঠে রেডি হয়ে নিচে এসে নাস্তা করে স্কুলে চলে গেল। স্কুলে গিয়ে, তোর কি প্রতিদিন উঠতে দেরি হয়? এত ঘুমাইতে কেমন করে পারিস তুই? আমার ঘুম নিয়ে তোমাদের এত সমস্যা কেন? আর তুই আমাকে একা রেখে চলে এসেছিস কেন? তোর জন্য অপেক্ষা করলে আমার আর স্কুল আসা হবে না। আচ্ছা, কাল থেকে তোর সাথে আসবো, এখন চল ক্লাসে যাই। ক্লাসে যে নিলয় নীলিমার সাথে গল্প শুরু করে দিয়েছে আর নীল বেচারা হাবলার মতো ওদের পাশে বসে আছে। আজ সিঙ্গেল বলে গল্প করার মতো কেউ নেই। ওর কথা শুনে সবাই জোরে জোরে হেসে দিল। তোমার কপালে কখনোই গার্লফ্রেন্ড জুটবে না, দেখে নিও। শকুনের দোয়ায় গরু মরে না। কি? আমি শকুন? এই দেখো, তুমি নিচে বলছো আমি শকুন।
তোকে তো আজ আমি বেরিয়ে ফেলবো বলে নীলিমা মারার জন্য এগিয়ে গেল। নীলাকে ওর দিকে এগিয়ে আসতে দেখে নীল এক দৌড়। নীলাও কি কম যায় নাকি, সেও দিল নীলের পেছনে দৌড়। দাঁড়া দাঁড়া বলছি, তোকে যদি আমি আজ পাই তাহলে যে তোর কি হাল করব সেটা আমি নিজেও জানি না। আগে তো ধরে দেখাও। এদিকে ক্লাসের সবাই ওদের কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। এই মেয়েটা কি আমার সাথে শুধু ঝগড়াই করে? কি তুমি আমার বান্ধবীকে ঝগড়ুটে বললে? কাল দেখলা না আমার সাথে কোন ঝগড়া করলো, আর আজ নীলের সাথে কেমন করলো দেখলেই তো। কাল ও তোমার সাথে মজা করছে আর আজ নীল প্রথমে শুরু করছে। না, নীলা শুরু করেছে। না, নীল শুরু করছে। এইবার এই দুইটার মধ্যে ঝগড়া লেগে গেল। আমি বলছি না নীল শুরু করছে। তুমিও নীলার সাথে থেকে থেকে ঝগড়ুটে হয়ে গেছো। কি আমি ঝগড়ুটে? এতক্ষণ নীলাকে বলছিলি, এখন আবার আমাকে বলছিস? যা, তোর সাথে ব্রেকআপ। বলে ব্যাগ নিয়ে হনহন করে ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। আর নীলয় তো ভাবা চাকা খেয়ে গেল। কি থেকে কি হয়ে গেল? এদিকে নীলা নীলকে ধরার জন্য দৌড়াতে দৌড়াতে হঠাৎ ওর চোখ গেল নীলিমার দিকে। নীলিমা ব্যাগ নিয়ে চলে যাচ্ছে দেখে ও দৌড়ে গিয়ে বেঞ্চ থেকে ব্যাগ নিয়ে নীলিমাকে ডাকতে ডাকতে ওর পেছনে পেছনে গেল। নীল পেছনে তাকিয়ে দেখলো নীলা নেই, চারপাশে খুঁজে দেখলো তাও নেই। তারপর নীলয়ের দিকে তাকিয়ে দেখলো ও মাথায় হাত দিয়ে চুপচাপ বসে আছে। কি রে, এইভাবে মাথায় হাত দিয়ে চুপচাপ বসে আছিস কেন? তারপর নীলয় নীলকে সব কিছু বলল। জানিসই তো ও এমন, তা তুই কেন এরকম করতে চাস? ভুল হয়ে গেছে, আর হবে না। এই নিয়ে কয়বার এই কথা বলছিস, মনে আছে? ভাই বাদ দে, চল দেখি ও রাগ করে কোথায় গেল। আর ক্লাস কে করবে? ভাই এদিকে আমার ব্রেকআপ হয়ে যাচ্ছে, তুই হচ্ছিস ক্লাস নিয়ে, একদিন ক্লাস না করলে কি আমার ক্ষতি হবে। থাক এখন, আর মেয়েদের মতো ন্যাকা কান্না করতে হবে না, চল। তারপর ওরা ব্যাগ নিয়ে ক্লাস থেকে বেরিয়ে ওদের দুজনকে খুঁজতে লাগলো। কি এত তাড়াতাড়ি কোথায় গেল? চল বাইরে গিয়ে খুঁজে দেখে। চল। স্কুলের বাইরে এসে ওই দুইটা নীলা আর নীলিমা না? তাই তো মনে হচ্ছে। আমার সাথে ব্রেকআপ করে এখন এখানে আইসক্রিম খাওয়াচ্ছে। তুই কি ব্রেকআপ কথাটা সিরিয়াসলি নিয়েছিস? ও এক মাসে তোকে কয়বার ব্রেকআপ কথাটা বলে, তোর কি হিসাব আছে? তুমি তো আর প্রেম করো না, তাই জানো না প্রেমিকার রাগ ভাঙিতে কতবার সহ্য করা লাগে আমাদের। থাক হইছে এখন, চল ওদের কাছে। তারপর দুজনেই ওদের কাছে চলে গেল। তোমরা এখানে আর আমরা তোমাদেরকে খুঁজে খুঁজে হয় না। আমরা না ঝগড়ুটে, তা ঝগড়ুটেদের সাথে তোদের কি? তখনকার জন্য আমি সরি। শুধু কান ধরলে হবে না। তাহলে কি করতে হবে? কান ধরে 10 বার উঠবস কর। কি আমি রাস্তার মাঝে কান ধরে উঠবস করবো? কখনো না। তাহলে আমিও ক্ষমা করতে পারবো না? যাও। কি আর করার, কোনো উপায় না পেয়ে শেষমেশ বাধ্য হয়ে কান ধরে 10 বার উঠবস করা লাগলো। আর তো ক্ষমা করলে না, আরেকটা কাজ করতে হবে। আবার কি? আইসক্রিমের বিলটা তুমি দিবা। এটা আবার এমন কি? মামা বিল কত? 300 টাকা। কি? দুইটা আইসক্রিমের দাম 300 টাকা? তোমাকে কি বললো? দুটা এইগুলোও আছে। প্যাক করা আইসক্রিমের প্যাকেটটা নিলয়ের সামনে ধরে বলল। তারপর নিলয় বিলটা দিয়ে মনে মনে বলল, সকাল সকাল 300 টাকা গেল। এখন বাসায় যাবি না ক্লাসে যাবি? ক্লাস তো মনে হয় শুরু হয়ে গেছে। আমরা ছুটি নিয়ে আসছি, তাই আমরা এখন বাসায় যাব। আমরা তো ছুটি নিয়ে আসছি, চল একসাথে যাই। তারপর ওরা বাসায় চলে আসলো। বাসায় এসে, কি রে চলে আসলে যে, শরীর ঠিক আছে তো? শুধু একটু মাথা ব্যথা, তাই ছুটি নিয়ে চলে আসছে। একটু ঘুমালে ঠিক হয়ে যাবে। আমি রুমে গেলাম। যা, আর কিছু লাগলে বলিস। যাক বাবা, বাঁচলাম। যদি সত্যি কথাটা জানতে পারতো তাহলে আজ আমাকে আর কেউ রক্ষা করতে পারতো না। এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটা ঘুম দেই। এদিকে তো নিলয়েরও সেম অবস্থা। বেচারা তো পেট খারাপের কথা বলে কোনো রকমে বেঁচে গেছে। আর এদিকে নীলা আর নীলিমাও কোনো রকম একটা বাহানা দিয়ে কেটে পড়েছে। বিকালবেলা নিলয়দের বাসায় নীলা নীলিমা এই দুইটা মিলে 2 দিনে আমার পকেট ফাঁকা করে ফেলছে। 1 টাকাও নেই। এখন বাবার কাছে টাকা চেতে গেলে একটা বকাও অন্য কারো উপর পড়বে না। দেখি মামনির কাছে যদি কিছু পাই। মামনি। কিরে ষাঁড়ের মতো এমন চিল্লাচ্ছিস কেন? তুমি আমাকে ষাঁড় বলতে পারলে? ষাঁড়ও তো তোর থেকে অনেক কাজে আসে, আর তুই তো একটা অকর্মর ঢেকি। ঘরে লোক খুলে যখন সম্মান করে না, তখন বাইরের লোকের কি করবে? তুই অতটাও ভদ্র না যে তোকে সবাই সম্মান করবে।
রাস্তায় কি জন্য ডেকেছিলি সেটাই বল। মামনি আমার কিছু টাকা লাগবে। কালকেই না তোর পাপার কাছ থেকে নিয়েছিস? নীলকে ধার দিয়েছি। মিথ্যা কথা বলার জায়গা পাস না। নীলের বাবার কি টাকার অভাব পড়ছে যে তোর কাছ থেকে ও টাকা ধার নিতে যাবে? না মানে আসলে নীলিমা শতান আমার সব টাকাগুলো শেষ করে দিয়েছে, দাও না কিছু টাকা। এখন আবার নীলিমার দোষ দিচ্ছিস? যা ভাগ এখান থেকে। যা বাবা, আজকাল সত্য কথার কোনো দাম নাই। নীলিমাদের বাসায়। নীলা চল, নীলদের বাসা থেকে একটু ঘুরে আসি। কতদিন আন্টির সাথে দেখা করা হয় না। তুই যা ওই শয়তানের বাসায়, আমি যাব না। চল না বোন, এক্ষুনি চলে আসবো। না বলছি তো, আমি যাব না। তারপর অনেক বুঝিয়ে শুনিয়ে শেষমেশ রাজি করাতে পারলো। তারপর মামনিকে বলে দুজনে চলে গেল নীলদের বাসায়। নীলদের বাসায় এসে নীলা তো অবাক, এত বড় বাড়ি, বাড়ির চারপাশে বাগান, পাশে একটা সুইমিং পুল, সব মিলিয়ে দারুণ। বাড়ির বাইরের দৃশ্যই এমন, না জানি ভেতরের দৃশ্যটা কেমন হবে। এসব ভাবতে ভাবতেই নীলিমার সাথে দরজার কাছে চলে আসলো। নীলিমা কলিং বেল বাজানোর একটু পরেই একটা কাজের লোক এসে দরজা খুলে দিল। তারপর ওরা দুজন ভেতরে চলে গেল। বাসার ভেতরে গিয়ে, আন্টি কোথায় তুমি? নীলিমার আওয়াজ শুনে রুমের বাইরে এসে বলল, আমি তো কাজে ব্যস্ত থাকি। তুমিও কত যাও আমাদের বাসায়। তোর সাথে কথা বলে আমি পারবো না। তা কেমন আছিস? ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো। তা তোর পাশে এইটা কে? ও হ্যাঁ, ও আমার বেস্ট ফ্রেন্ড নীলা, আমাদের সাথেই পড়ে। আর আমাদের বাসায় কয়েকদিন হলো ওরা উঠছে। বলেই রান্নাঘরে চলে গেল। আর নীলা বাড়ির চারপাশটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। এদিকে নীল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে নীলাকে দেখেই অবাক। তুমি এখানে? নীলিমার সাথে আসছি। ও আশেপাশে একটু খেয়াল করে দেখ, আরো একজন তো আছে। তোর জন্য কারোর সাথে কথা বলে শান্তি নেই। এখন তো নতুন একজন আসছে, আমাকে আর দরকার কি? ও কেমন আছো তুমি? আন্টি আমরা খেয়ে আসছি, তুমি বরং তোমার এই পেটুক ছেলেকে খাও। আমরা গেলাম বলি নীলার হাত ধরে দিলাম দৌড়। মামনি, ওদের ডেকে আর লাভ নেই। ওরা এক দৌড়ে এতক্ষণে মনে হয় বাড়ি চলে গেছে। এখন তুমি আমায় কিছু খেতে দাও। তোরা সবাই গিয়ে বস, আমি রান্নার কাজটুকু সেরে আসি। আর তোরা কিন্তু খেয়ে যাবি। নীল খাবার খেয়ে ওঠার একটু পরে নিলয় আসলো। নীল ভাই, আমার কিছু টাকা থাকতে না। কাল আর আজ ওই দুইটা মিলে আমার পকেট ফাঁকা করে দিছে। মামনির কাছে গেলাম, মামনির কথা দিয়ে দিল। এখন তুই একমাত্র ভরসা। এভাবে বলিস না, আমার ফাটে। কি ফাটে? বুক ফাটে, বুক। তাহলে কিছু টাকা ধার দে, আমি তোকে পরে দিয়ে দেবো। বলে পকেট থেকে মানি ব্যাগ বের করে ওর হাতে 10 টাকা ধরিয়ে দিলাম। ভাই 10 টাকা? কেন, বেশি হয়ে গেল? দে, তাহলে আর অল্প করে দেই। এই টাকা কি ফেরত দেওয়া লাগবে? ধার নিবি কিন্তু ফেরত দিবি না, এটা কি করে হয়? তাই বলে 10 টাকাও ফেরত দেওয়া লাগবে? কেন, 10 টাকা কি টাকা না? ভাই তোর টাকা আমার লাগবে না, আমি গেলাম। আরে যাবি মানে? টাকা নিবি না? তোর টাকার কোনো দরকার নেই। পাগল একটা, মজাও বলছে না। কাল সকালে। কি রে, তোদের কথা শেষ হলে এবার খেতে আয়। নীল আজ এক ডাকেই ঘুম থেকে উঠে পড়ল। নীলের মামনি তো অবাক, যেই ছেলেকে শত ডাক দিলেও ঘুম থেকে উঠতো না, সেই ছেলে আজ এক ডাকেই উঠে পড়ল। ওটা তো এমনিতেই লাগতো, উঠতে একটু দেরি করলেই তো পানি ঢেলে ঘুম থেকে তুলতে। তাই আগে ভাগে ওঠাই ভালো। এখন যাও, নাস্তা রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ, খাবার টেবিলে গিয়ে বস। তারপর নীল ফ্রেশ হয়ে নাস্তা করে বেরিয়ে পড়ল স্কুলের উদ্দেশ্যে। স্কুলে গিয়ে, কি রে, তুই আজকে আমাকে না নিয়ে একা একা চলে এসেছিস? কালকের কথা মনে নেই? আরে আমি তো কালকে মজা করে বলেছিলাম। সরি। না, সরি বলতে হবে না, চল ক্লাসে যাই। ক্লাসে স্যার এসে বলল, স্কুল থেকে আমরা পিকনিক ট্যুরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যেখানে ছাত্রছাত্রী, স্যার, ম্যাডাম সবাই থাকবে। যারা যারা যেতে চাও তারা অফিস রুম থেকে ফর্ম নিয়ে পূরণ করে 5 দিনের মধ্যে টাকা সহ জমা দিবে। ট্যুরে যাওয়ার কথা শুনে সবাই এক লাফ দিয়ে চিল্লিয়ে উঠল। সবাই চুপ করো একটু। আমাদের ট্যুরটা হচ্ছে সেন্ট মার্টিনে। আগামী 7 দিন পর শুক্রবারে আমরা রওনা দেব। সেন্ট মার্টিনের কথা শুনে সবাই আনন্দে ইয়াহু বলে চিল্লিয়ে উঠল। অনেকদিন পর ট্যুরে যাব, তাই না নীলা? ইয়াহু, কতদিন পর আমি ট্যুরে যাব। এই
বাল্লে বাল্লে ইয়া সাবা সাবা। খুব মজা হবে। তারপর ক্লাস শেষ করে সবাই বাসায় চলে গেল। বাসায় গিয়ে নীলিমা আর নীলা গিয়ে ওদের মামনি আর পাপাকে ট্যুরের ব্যাপারে বলল, কিন্তু কেউ ওদের যেতে দিতে রাজি না। সবাইকে অনেক বোঝানোর পরেও বুঝলো না তাদের কথা তোমরা মেয়ে, তোমাদের এত স্বাধীনতা দেওয়া ঠিক না। তোমাদের তো একটা সেফটিরও দরকার আছে, তাই না? তোমাদের যখন বিয়ে হবে তখন তোমাদের স্বামীদের সাথে যখন খুশি যে কোনো জায়গায় যেতে পারবে, তখন তোমরা পুরোপুরি স্বাধীনতা পাবে। আসলেই কি তা ঠিক না? ঠিক না। নিজের বাবার বাড়িতে থাকতেই যখন কোনো মেয়ে স্বাধীনতা পায় না, তখন স্বামীর বাড়িতে কেমন করে পাবে? তখন তো সেও বলতে পারে, এতদিন বাবার বাসায় স্বাধীনতা নিয়েছিলে, এখন ঘর সংসার নিয়ে থাকো। আজ তারা মেয়ে বলে কি কোথাও স্বাধীনতা পাবে না? এটাই কি আমাদের দেশের নিয়ম? আর এইদিকে নীল আর নিলয়ের পরিবার ওদের খুব সহজেই যেতে দিতে রাজি হয়ে গিয়েছে, কারণ ওরা ছেলে। ওদের এখন স্বাধীনতা না দিলে ওরা পরে চারপাশের মানুষগুলোর সাথে চলাফেরা করবে কী রকম? কাল সকালে নীলিমা আর নীলা স্কুলে গিয়ে চুপচাপ মন খারাপ করে বসে আছে। নিলয় আর নীল ক্লাসে ঢুকে ওদের মন খারাপ করে চুপচাপ বসে থাকতে দেখে বলল, কি রে, এই দুই আজকে চুপচাপ? সারাদিন তো কথার ঝোলে নিয়ে ঘুরে, আর আজ এত চুপচাপ কেমন করে আছে? দেখে তো মনে হচ্ছে মন খারাপ। চল ওদের কাছে গিয়ে জিজ্ঞেস করি কি হয়েছে। বলে ওদের কাছে গেল। কি রে, কি হয়েছে? মন খারাপ কেন তোদের? না কিছু না। কি হয়েছে আমাদের কাছে বলতে? কি সমস্যা? তারপর নীলিমা ওদের দুজনকে সব কিছু বলল। আমি আন্টিকে বুঝিয়ে বলবো, তুই কোনো টেনশন করিস না। নীলা না গেলে আমিও যাব না। আমি ওর মামনের সাথে কথা বলে দেখব, দেখে উনি রাজি হয় কিনা। তুই বন্ধু, তাই তোরে আর ধন্যবাদ দিয়ে ছোট করব না। ফাসিল কোথাকার। তারপর ওরা ক্লাস শেষ করে বাসায় চলে গেল। বিকালে নীল আর নিলয় নীলিমাদের বাসায় গেল। আন্টি, তুমি নাকি নীলিমাকে পিকনিকে যেতে দিবে না? দেখ, নীলিমার হয়ে আমি তোর কাছ থেকে এই ব্যাপারে কোনো সাফাই শুনতে চাই না। আন্টি, তুমি আমাকে এভাবে বলতে পারলে? আর নীলিমা তো আমাদের সাথেই যাচ্ছে। আমি আর নীলয় কি পারবো না আমাদের বেস্ট ফ্রেন্ডকে দেখে রাখতে? নীলিমা না গেলে আমিও যাব না, আর কখনো তোমাদের এখানে আসবো না। তোমরা ভালো থেকো। বলে নিলয়ের হাত ধরে চলে আসতে লাগলো। তখনই নীলিমার মামনি নীলকে ডাক দিল। নীল শোন। নীল এমনভাবে বলেছে যে না রাজি হয়ে যাবে কোথায়। হ্যাঁ বলো। আচ্ছা যা, ও যাবে। এবার খুশি? থ্যাংক ইউ। আচ্ছা, আঙ্কেল কি রাজি হবে? তোর আঙ্কেলকে রাজি করানোর দায়িত্ব আমার। ধন্যবাদ আন্টি। তা নীলিমা কোথায়? দাঁড়া, ডাক দে। নীলিমা, নীলিমা দেখ, নীল আর নিলয় আসছে বলে উনি ওখান থেকে নিজের রুমে চলে গেছে। मैं इधर हूँ। দরজার পেছনে লুকিয়ে লুকিয়ে ওদের কথা শুনছিল। পেছন থেকে বেরিয়ে এসে বলল, কিরে, দরজার পেছনে লুকিয়ে কি করছিলে? তোদের কথাগুলো শুনছিলাম। মান গিয়া বস, কি অ্যাক্টিংটাই না করলি। শুধু দেখলেই হবে, খরচা আছে। এখন চল দেখি নীলার মামুনিকে রাজি করানো যায় নাকি। বলে ওদেরকে সাথে নিয়ে চলে গেল নীলাদের ফ্ল্যাটে। নীলাদের ফ্ল্যাটে গিয়ে পামটাম মেরে নীলার পাপা আর মামনিকে রাজি করালো নীল। নীলা তো খুশিতে নীলিমাকে জড়িয়ে ধরল। তারপর নীলের কাছে গিয়ে ধন্যবাদ জানালো। 7 দিন পর। নীলা বোন আমার, তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে আমাদের। এখন চল। এমনভাবে সেজেছিস যেন মনে হচ্ছে তোকে আজ দেখতে আসবে। তুইও তো এমনভাবে সেজেছিস যেন মনে হচ্ছে আজ তোর বিয়ে। আজে বাজে কথা বাদ দিয়ে তাড়াতাড়ি চল। তারপর ওরা দুজন চলে গেল স্কুলে। পিকনিকে মোট 3টা বাস নিয়ে যাওয়া হচ্ছে। ছেলে মেয়ে স্যার ম্যাডাম মিলেমিশে ভাগাভাগি করে 3টা বাসে উঠে পড়ল। নীল আর নিলয় গিয়ে দুজন পাশাপাশি সিটে বসে পড়ল, আর নীল আর নীলিমা দুজন নীলদের পেছনের সিটে পাশাপাশি বসে পড়ল। অন্তর পর গাড়ি চলতে শুরু করলো নিজের আপন গতিতে। নীল আর নিলয় বারবার পেছনের দিকে মাথা ঘুরিয়ে ওদের সাথে গল্প করছে। কতক্ষণ মাথা ঘুরিয়ে তো কথা বলা যায়। নিলয়কে বলে উঠে পেছনে যেয়ে নীলাকে বলল, বোন আমার, তুই সামনের সিটে নীলার পাশে গিয়ে বস, আর আমি নীলিমার পাশে বসি। বারবার ঠাড় করিয়ে কথা বলতে বলতে আমার ঘাটটাই ব্যথা হয়ে গেছে। না, যাব না। বোন যা না একটু। না, এই রাক্ষসটার পাশে আমি কিছুতেই বসবো না। আস্তে আস্তে বলল যেন নীল না শুনতে পারে। ও কেন ওখানে যাবে? তুমি ওইভাবে কথা বলতে পারলে পারবে, না পারলে নেই। যাও, লাগবে না তোমার পাশে বসা। দিলে তো রাগিয়ে।
আরে বাদ দে, ওর রাগ কত দূর আমার জানা আছে বলে দুজনেই হেসে দিল। আর এইদিকে নিলয় রাগে জ্বলে পুড়ে শেষ। অতঃপর তারা সবাই তাদের গন্তব্যে পৌঁছালো। ওখানে পৌঁছে সবাই তো অনেক খুশি আর আনন্দে মেতে উঠল। নীল, নিলয়, নীলিমা আর নীলা চারজন একসঙ্গে সব জায়গা ঘুরছে আর মজা করছে। জায়গাটা অনেক সুন্দর না? ইচ্ছে করছে এখানে আজীবন থেকে যাই। তখনই নীল বলে উঠল, হ্যাঁ, তাহলে এখানে আশেপাশের কোনো জঙ্গলের বানরের সাথে বিয়ে দিয়ে দে, তাহলে এখানেই থাকতে পারবে। কি বললি তুই? তোকে তো আজ আমি মেরেই ফেলবো। ভালো একটা উপদেশ দিলাম, তাও মারবে? তোর উপদেশ রাখ তোর কাছে। আরে আরে, আমরা এখানে ঘুরতে আসছি, ঝগড়া করতে না। তোরা প্লিজ ঝগড়া অফ কর। এই দুইটাই একরকম, এই দুইটার সাথে যদি একসাথে বিয়ে হয় তাহলে তো সারাদিন মারামারি। নিলয়ের কথা শুনে নীলিমা হেসে দিল। কি রে, তোরা দুইজন এমন করে হাসছিস কেন? না না, কিছু না, এমনি। চল তাহলে এখন একটু চিড়িয়াখানাটা ঘুরে আসি। না, আমি যাব না। এখানে অনেক বাঘ, সাপ, কুকুর, বানর আছে। আমি যাব না, আমার ভয় লাগে। এত ভয় পাবার কি আছে, চলো তো। না না, আমি যাব না তো, যাব না। তাহলে তুমি এখানে একাই থাকো, আমরা গেলাম। আর শোনো, এখানে কিন্তু দিনে দুপুরে ডাকাতি হয় শুনেছে। তুমি যেহেতু এখানে একা আছো, যদি ডাকাতরা তোমার মতো সুন্দর একটা মেয়েকে একা দেখে তুলে নিয়ে যায় তাহলে কিন্তু আমরা কেউই দায়ী থাকবো না। বলে ওরা চলে যেতে লাগলো। দাঁড়াও তোমরা, আমিও যাব তোমাদের সাথে। তুমি নাকি যাবে না? তুমি তো বললে। কে বললো? আরে আমি তো মজা করে বলছিলাম। চলো এখন। তারপর ওরা চারজন চিড়িয়াখানায় যেয়ে আশেপাশে ঘুরতে লাগলো। ওরা যতক্ষণ চিড়িয়াখানায় ছিল ততক্ষণ নীলা শক্ত করে নীলের হাত ধরেছিল পশু পাখির ভয়ে। তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া, নাচ গান, মজা আরও অনেক আনন্দের সাথে ট্যুরটা শেষ করে বাসায় ফিরে আসলো। দেখতে দেখতে একটা বছর কেটে গেল। 1 বছর পর, এই 1 বছরে নীল আর নীলার ফ্রেন্ডশিপ অনেকটা গভীর রয়েছে। সারাদিন দুইটা ঝগড়া মারামারি করলেও কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। কিন্তু নীল এখনও তার মনের কথা নীলাকে বলতে পারেনি। এদিকে নিলয় আর নীলিমার লাভ স্টোরি তো সেই গতিতে চলছে। ক্লাসে 1 বছর পার হয়ে গেল, তুই নীলাকে এখনো তো মনের কথাটা বলতে পারলি না। ওর সামনে গেলে আমার সবকিছু এলোমেলো হয়ে যায়। তখনই নীলা এসে নীলের মাথায় গাঁটটা মেরে বলল, কি রে, কেমন আছিস? এতদিনে ওরা তুমি থেকে তুই চলে এসছে। এতক্ষণ ভালো ছিলাম, এখন তুই আসছিস, আমি কি আর ভালো থাকি? কিছু বললি? না, কিছু না। তারপর ওরা সবগুলো ক্লাস শেষ করে স্কুলের বাহিরে আসলো। বাহিরে এসে নীলা আইসক্রিমওয়ালাকে দেখে রোডের মাঝখান দিয়ে দৌড় দিল। হঠাৎ কই থেকে একটা গাড়ি এসে দিল ধাক্কা। নীলা ধাক্কা দেয়নি। নীল নীলার পেছনে গাড়ির আসতে দেখে দৌড়ে গিয়ে ধাক্কা দিয়ে ওকে সরিয়ে দিল। আর গাড়িটা নীলকে ধাক্কা মেরে ওকে ছিটকে রোডের মাঝে ফেলে দিয়ে চলে গেল। রাস্তার মাঝে পড়ে রইল শুধু ওর রক্তে মাখা নিথর দেহটা। নীলের এমন অবস্থা দেখে নীলা উঠে দৌড়ে নীলের কাছে চলে গেল। এদিকে যে পড়ে গিয়ে ওর হাত পা কেটে গিয়েছে সেদিকে তার কোনো খেয়াল নেই। নীল, নীল, ওঠ প্লিজ, তোর কিছু হবে না, ওঠ না তুই প্লিজ। নীলের কাছে গিয়ে কান্না করতে করতে নীলের দেহটা নিজের কোলের ওপর নিয়ে বলল। নীলের এমন অবস্থা দেখে নিলয় আর নীলিমা দৌড়ে গিয়ে ওর কাছে গিয়ে নীলের নিথর দেহটা দেখে দুজনেই জোরে জোরে কান্না করে দিল। আশেপাশে অনেক লোকজন জড়ো হয়ে গেল, কিন্তু কেউ আগাচ্ছে না পুলিশ কেসের ভয়। নীলকে এখন হাসপাতালে নিয়ে যেতে হবে। তারপর নীলা একটা গাড়ির ব্যবস্থা করে নীলকে ধরে গাড়িতে উঠালো। নীলা গাড়িতে উঠে নীলের মাথা নিজের কোলে নিয়ে কান্না করে যাচ্ছে। নীল একটু একটু চোখ খুলে আস্তে আস্তে নীলাকে বলল, নীলা, তোকে খুব ভালোবাসি রে, কিন্তু দেখ তোকে আজ এভাবে শেষ মুহূর্তে বলতে হবে, এটা কখনো ভাবতেই পারিনি। আমিও তোকে ভালোবাসি রে, খুব খুব বেশি ভালোবাসি। তোকে আমাদের ছেড়ে কোথাও যেতে দেব না। আমার কিছু হয়ে গেলে তুই একদম ভেঙে পড়বি না। নীল, তোর কিচ্ছু হবে না। জোরে জোরে কান্না করতে করতে বলল। তারপর ওরা হসপিটালে পৌঁছে নীলকে নিয়ে যাওয়া হলো আইসিইউতে। এদিকে তো নীলা আর নীলিমা একে অপরকে জড়িয়ে ধরে কেঁদেই চলেছে। আর নিলয় বেচারাই বা কী করবে? ওর বেস্ট ফ্রেন্ডের আজ এই অবস্থা, ওর মাথাটাও যে ঠিক নেই, কী করবে কিছুই ভেবে পাচ্ছে না, শুধু 2 চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে।
নীলকে আইসিইউতে নিয়ে যাওয়ার পরপরই নিলয় গিয়ে নীলের মামনিকে ফোন করে খবর দিল আর খুব তাড়াতাড়ি হসপিটালে আসতে বলল। এদিকে নীলের এমন অবস্থা শুনে ওর মামনি আর ঠিক থাকতে না পেরে মাথা ঘুরে পড়ে গেল। তারপর কাজের লোকজন মিলে ওনার চোখে মুখে পানি ঢালার একটু পরেই জ্ঞান ফিরল। ওনার জ্ঞান ফেরার পর থেকেই পাগলের মতো করতে লাগলো আর নীল নীল বলে চিৎকার করতে লাগলো। কাজের লোকগুলো ওনাকে সামলাতে না পেরে নীলের পাপাকে ফোন দিয়ে সব কিছু বলল আর তাড়াতাড়ি বাসায় আসতে বলল। নীলের পাপা সব কিছু শোনার পর আর দেরি না করে তাড়াতাড়ি বাসায় চলে আসলো। বাসায় এসে নীলের মামনি নীলের পাপাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে জোরে জোরে কেঁদে দিল। কি হয়েছে? তুমি এমন করছো কেন? নীলের অ্যাক্সিডেন্ট হয়েছে। এই কথাটা শুনে যেন ওনার মাথায় আকাশ ভেঙে পড়ল। তারপর নীলের মামনির কাছ থেকে হসপিটালের অ্যাড্রেস নিয়ে ওনাকে নিয়ে জলদি হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে গেল। আর এদিকে তো নীলিমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে ওর কোলেই অজ্ঞান হয়ে পড়ে গেল। নিলয় এদিকে আসতো। ওর কি হয়েছে? নীলিমার কাছে এগিয়ে গিয়ে বলল, জ্ঞান হারিয়েছে, তুমি একটু পানি নিয়ে আসো। তারপর নিলয় পানি এনে নীলার মুখে পানির ছটা দিয়ে ওর জ্ঞান ফেরালো। নীলা, এভাবে ভেঙে পড়লে কি হবে? আল্লাহর কাছে প্রার্থনা করো, সব কিছু ঠিক হয়ে যাবে। সব দোষ আমার, আমাকে বাঁচাতে গিয়ে আজ ওর এমন অবস্থা। তার থেকে আমি অ্যাক্সিডেন্ট করে মারা গেলেই ভালো হতো। নীলা, এসব আজে বাজে কথা বাদ দে, এখন একটু রেস্ট নেই। তখনই নীলের পাপা আর মামুনি এসে বলল, নীল কোথায়? এইগুলো কি করে হলো? নীলিমা চোখের ইশারায় নিলয়কে আসল কথাটা বলতে নিশ্চিত করলো। আঙ্কেল আসলো খেয়াল না করে রাস্তা পাঠাতে গেছিল, তখন পেছন দিয়ে একটা গাড়ি এসে ওকে ধাক্কা দেয়। গাড়িটার নাম্বার দেখেছিস? না, মানে আমরা নীলকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম বলে সেদিকে আর খেয়াল ছিল না। নীলের পাপা কিছু বলতে যাবে তার আগেই আইসিইউ থেকে ডক্টর বেরিয়ে আসলো। ডাক্তার, আমার ছেলে এখন কেমন আছে? নীলের পাপা ডাক্তারের কাছে এগিয়ে এসে বলল, আঘাতটা খুব একটা বেশি লাগেনি বলে বেশি সমস্যা হয়নি। আমার সাথে এখন দেখা করতে পারবো? না, একটু পরে আমরা ওকে কেবিনে শিফট করব, তখন আপনারা দেখা করতে পারবেন। ধন্যবাদ। ইটস ওকে। নীল এখন ঠিক আছে, সেজন্য নিলয় নীলিমা আর নীলাকে বলল বাসায় যেতে, না হলে বাসা সবাই টেনশন করবে। এখন আমাদের বাসায় যাওয়া উচিত, অনেকক্ষণ হলো এখানে আছি। না, তোরা যা, আমি নীলের পাশে থাকি। নীলা, বাসায় সবাই টেনশন করবে, আমরা না হয় আবার পরে আসবো। সত্যি? হ্যাঁ বাবা, সত্যি। তারপর ওরা নীলের বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলো। কয়েক ঘন্টা পর নীলকে একটা কেবিনে শিফট করা হলো। তারপর নীলের পাপা আর মামুনি নীলের সাথে দেখা করে ডাক্তারের সাথে কথা বলে নিল। নীলকে 7 দিন হসপিটালে থাকতে হয়েছিল। এই 7 দিনে নিলয় আর নীলিমা ওকে অনেকবার এসে দেখে গিয়েছে। আজ নীলকে হসপিটাল থেকে রিলিজ দিয়ে বাড়িতে আনা হয়েছে। নীল এখনও পুরোপুরি সুস্থ না হলেও অনেকটা সুস্থ হয়েছে, আর মাথায় আঘাত লাগার ফলে মাঝে মধ্যেই মাথাটা ব্যথা করে। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। এই 1 মাসে নীল এখন মোটামুটি পুরোপুরি সুস্থ। এই 1 মাসে নীলকে দেখতে অনেকবার এসেছে, আর ফোনে দুজনের প্রেম ভালোবাসা তো আছেই। নীলা এই কয়েকদিনে নীলের মামনির সাথে অনেকটা ভাবও জমিয়ে নিয়েছে। আজ বিকালে, নীলিমা চল একটু নীলের বাসায় যাই। বিয়ের আগে এত শ্বশুর বাড়ি যেতে নেই। মাই খাবে কিন্তু। চল এখন। নীলদের বাসায় এসে, আন্টি আন্টি কোথায় তুমি? আসছি। কেমন আছো আন্টি? ভালো, তোরা? নীলা আর নীলিমাকে উদ্দেশ্য করে বলল, আমরাও ভালো আছি। কি রে পেতনি, কেমন আছিস তোরা? সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে বলল, কি বললি? আমরা পেতনি তাই না? পেতনিদের তো পেতনি বলতে হয়, তাই না? আন্টি, তোমার ছেলেকে যদি এখন 2-4টা দেই তাহলে কি তুমি রাগ করবা? 2-4টা কেন, আরো কয়েকটা বেশি করে দে। মামুনি, তুমি কি সত্যি আমার মামুনি? কেন, কোনো সন্দেহ আছে নাকি? মামুনির হাসি দেখে নীলা আর নীলিমাও হেসে দিল। আচ্ছা, তোরা গল্প কর, আমি একটু আসছি। আমি এখানে থেকে তোদের রোম্যান্সের 12টা বাজাতে চাই না। আমি চাই নিলয়কে একটু জ্বালিয়ে আসি। বললি তো রোম্যান্স করতে চাচ্ছিস। রাখ তোর ফাজলামো কথা, আমি গেলাম। বলে নিলয়দের বাসার উদ্দেশ্যে চলে গেল। নীলিমা যেটা বলে গেল ওইটা কি হবে? কি রোম্যান্স? পাঠক পাঠিকারা দেখছে কিন্তু। পাঠক পাঠিকারা? এখন আপনারা আসতে পারেন, আমার একটু পেয়েছে।
বুঝলেন না তো? ওই আর কি, মানে রোম্যান্স। টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই।